আচ্ছা, গুড ইভিনিং সবাইকে আবারও। সবাই শুনতে পাচ্ছ আমাকে? হুম। জি স্যার। আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আমি আপনাকে বলছিলাম না যে অফ হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, এই ক্লাসটা তো স্যার পাচ্ছি না গুগল ক্লাসরুমে। আচ্ছা, এটা গুগল ক্লাসরুমে কি দেওয়া আছে না দেওয়া নাই, আমি ওটা কি রেকর্ড করি নাই মনে হয়, তাই না? ওটা রেকর্ড মিস হয়েছিল। ওইদিনকার ক্লাসে মনে হয় স্যার রেকর্ড করা হয়নি। হ্যাঁ, রেকর্ড করা স্যার হয়নি। পরে তো আমি একটা অন্য ক্লাস দেওয়ার করেছিলাম মনে হয়। স্যার সেই দিন আপনি ওই যে আহ, উম, স্যার রজার অ্যাট চার্চ, ওই ক্লাসটা শেষ হয়েছিল আর কি অর্ধেক। তারপর আপনি বললেন যে এটা তো আছে, তারপর ওই ক্লাসটা তাহলে আলাদা করব, রেকর্ড করব। তো আপনি ওই ক্লাসের শেষে এই কথাটা বলছিলেন। রেকর্ডের বিষয় বলেছিলাম না, আমি আগের রেকর্ড ক্লাস দিব বলেছিলাম। আমার হয়তো ওটা খেয়াল স্যার নেই। রেকর্ডের বিষয়টাই বলেছিলেন, আমি আমি রেকর্ড ক্লাসটা করতেছিলাম তো সেইখানেই শুনলাম। মানে স্যার এটার হচ্ছে আপনি আরেকটা ক্লাস, একটা টপিক শেষ করে আরেকটা টপিকে যাচ্ছিলেন, জি তখন স্যার। বলছিলেন যে ওই টপিকটা আলাদা থাকুক আর নেক্সট জি স্যার, টপিকটা আলাদা ওটা রেকর্ড আলাদা করুন। আপলোড করবেন এই কথাটা আর কি। ওইটা আর কি 27 মিনিটে শেষ হয়ে গেছিল তো ক্লাসের, তারপরে আর কি ওই ক্লাসটা, ওই আচ্ছা টপিকটা পড়াতে। আচ্ছা, শেষে আমি এই যে 82 নম্বর ক্লাসটা তো শেয়ার করছি তোমাদের গ্রুপে, এই যে 82 নম্বর, হিজ অ্যাকাউন্ট অফ হিজ জি স্যার, অ্যাসিটোপেল কিন্তু মিলার। এটার ভিতরে, এই ক্লাসটার ভিতরে হলো স্যার ডেথ অফ স্যার রজার, এটার ক্লাস। ওটার ক্লাস তাহলে আমাকে দেখতে হবে, তো মিস হলো কেন? হ্যাঁ। স্যার ওই ক্লাসের ভিতরে ঢুকলে ডেথ অফ স্যার রজার ওই টপিকটা আসে। ওইটাই সমস্যা হয়েছে, ওইটাই ক্লিক করলে ওই ডেট যেটা ওইটা আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, স্যার আমি তাহলে এটা ঠিক ফোর্থ করে দেবো। মান্থে নতুন ভর্তি হয়েছি তো, এর জন্য স্যার ওই ক্লাসগুলো করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি স্যার ঠিক আছে স্যার, ওখানে একটা ক্লাস মিস গেছিল, আপনি ওটা রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছেন, এখন সমস্যা নাই, আমরা তো ক্লাস করেছি সবগুলোই। হ্যাঁ সেটাই বলছি যে এটা রেকর্ড ক্লাস, তো আমি আর আগের একটা দিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা সমস্যা নেই, আমি আরেকবার দেখবো আগে। আগে রেকর্ড করা ক্লাস পেয়েছি, ওইটা করলেই হচ্ছে। ওখানে তেমন কোনো সমস্যা পাই নাই স্যার, ওখানে একটা ক্লাস মিস গেছে, আর কোনো সমস্যা যায়নি। স্যার আমি ফোর্থ মান্থে নতুন তো, এর জন্য আর কি। আমাদের জন্য সমস্যা। তাহলে আমরা গতদিন পর্যন্ত আফসালাম এবং অ্যাসিটোপেল শেষ করেছি নাকি? ইয়েস স্যার, টেক্সট সেবার পড়া শেষ। হ্যাঁ। তো একটু বাসায় কি দেখেছো একটু সামারি টামারি এগুলো, প্যারাফেস টেরাফেস পড়ছো সবাই? একটু পড়া হয়েছে? বলো তো, পড়ছো না পড়নি? স্যার দেখেছি। বাকিদের কথা একটু শুনি। সবাই কি একটু পড়ছো? জি স্যার, প্যারাফ্রেজ গুলো পড়া হয়েছে, টেক্সট এন্ড প্যারাফ্রেজ গুলো স্যার বলা হয়েছে। এখন ওখানকার যে মেজর যে ইয়াগুলো, চরিত্রগুলো, হ্যাঁ, আর সেই চরিত্রের যে অরিজিনাল ক্যারেক্টারগুলো, সেগুলো প্যারাফ্রেজে সুন্দর করে দেওয়া আছে। একটু দয়া করে ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? যাতে কোশ্চেন আনসার যখন আমি দিয়ে দিব তোমরা যেন ওটাকে বুঝতে পারো। যেহেতু পলিটিক্যাল অ্যালিগরি এটা একটা, এখানে যেহেতু ক্যারেক্টারগুলো ওর সাথে মিলাতে হবে, তো মেজর ক্যারেক্টার যেগুলো, ছোটোখাটোগুলো না হলেও মেজর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যেন আমরা ভালো করে একটু পড়ে নিতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি কয়েকটা একটু জিজ্ঞাসা করি তোমাদেরকে। এখানে ইসরায়েল বলতে কোন দেশকে বোঝানো হচ্ছে? ইংল্যান্ড। ইংল্যান্ডকে, তাই তো? আচ্ছা। আর এখানে আবসালম এবং অ্যাসিটোপেল মিলে যে ষড়যন্ত্র করলো কিং ডেভিডের বিরুদ্ধে, এইটা এই প্লটটার নাম কি ইংল্যান্ডের ক্ষেত্রে? হ্যাঁ, পপিশ প্লট, তাই তো? পপিশ প্লট। এটা হচ্ছে কিং ডেভিড কাকে রিপ্রেজেন্ট করছেন? চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য সেকেন্ড। ওকে। আচ্ছা, তারপরে এখানে যে দুটা যে জেবুসাইড বলে যে একটা ইয়া আছে, তাই তো? একটা ফ্যাকশন আছে, যা দল আছে, এটা দিয়ে কাদেরকে নির্দেশ করা হচ্ছে? ক্যাথলিক। হ্যাঁ, ক্যাথলিক টরি ফলো, মনে তাই তো? হ্যাঁ, ক্যাথলিক্সদেরকে ফলো করা হচ্ছে।
আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আশা করি তোমরা মোটামুটি কিছুটা হলো বুঝেছো। এখন আর একটু পড়ে নিবা, বিশেষ করে তোমাদের বই আছে, বই জি স্যার। আমি যে শীটটা জি স্যার। দিয়েছিলাম সেই শীটটা কি সবাই পড়ে শেষ করেছো? জি স্যার। শীট যেটা দিয়েছিলাম, হ্যাঁ, শীটের যে ডিসকাশনগুলো দিয়েছি, থিমেটিক ডিসকাশন, হ্যাঁ, বা এগুলো কি একটু দেখছো সবাই? পড়ছো আমার শীটটা না পড়োনি? হুম, শীট যেটাতে মেইন টেক্সট দেওয়া আছে ওটা তো পড়ছি। হ্যাঁ। তারপর হচ্ছে তোমাদের বইয়ে বলেছিলাম ওই যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিক্যাল পার্সোনেজ, তাই না? এরকম একটা বিষয় বলেছিলাম তোমাদের বই থেকে, তাই না? এবং জি স্যার, শুরুতে বলেছিলেন এটা। এবং হচ্ছে আরেকটা হচ্ছে স্যাটায়ার হিসেবে, হ্যাঁ, পলিটিক্যাল স্যাটায়ার, পলিটিক্যাল স্যাটায়ার। পলিটিক্যাল স্যাটার। হ্যাঁ, এই দুটো জায়গা আমি তোমাদের একটু পড়তে বলেছিলাম, তো পড়েছো তো নাকি? হুম, জি স্যার। জি স্যার। যারা এখনো পড়েনি তারা আবার একটু পড়ে নেবে এই দুটো জায়গা, হ্যাঁ, যে আবসালাম এন্ড অ্যাজিটোপেল ইজ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিস্ট্রিক্যাল পার্সোনেজেস, এটা রিডিং দিয়ে নিবা, এটা একটা। আর আরেকটা হচ্ছে দেখো, এখন বর্তমানে আছে 43 পেজ, আবসালাম এন্ড অ্যাজিটোপেল আ ক্রিটিক্যাল সামারি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থট, আ ক্রিটিক্যাল সামারি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থট, এটাকেও কি আমি পড়তে দিয়ে মানে বলছিলাম এটাও? এখানে স্যার এটা বলছিলেন না, তবে পড়ছি এটা। হ্যাঁ, এখানে ক্যারেক্টারগুলো কিন্তু সুন্দর করে আলাদা আলাদা করে হিস্ট্রিক্যাল ইয়ার সাথে বর্ণনা করা আছে, তো এটা একটু দেখবা। আর তাহলে এই তিনটা জিনিস তোমরা আবার একটু আগামীকালকের মধ্যে রিভিশন দিবা। আজকে আমরা নতুন একটা পয়েম শুরু করব, রেপ অফ দ্য লক। তাহলে এখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পলিটিক্যাল পার্সোনেজেস, তারপর হচ্ছে ক্রিটিক্যাল সামারি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থট, আর হচ্ছে আবসালাম অ্যান্ড অ্যাজিটোপেল আর স্যাটায়ার, বিশেষ করে পলিটিক্যাল স্যাটায়ার, এই কয়টা একটু দেখে নিও বাসায়, জাস্ট রিডিং দিয়ে নিবে একবার। আমি তো কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব, তোমরা এই জায়গাটা একটু ভালো করে পড়বা। এখানে আরেকটা জিনিস আছে 10-এ, দেখো, অ্যালিগরিক্যাল স্যাটায়ার বা বিবলিক্যাল সিম্বলিজম, যেহেতু কোশ্চেন একটু যদি এদিক ওদিক করে তাহলে এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে যেতে পারে, যে ড্রাইডেন্স ইউজ অফ বাইবেল ইন আবসালাম অ্যান্ড অ্যাজিটোপেল, হ্যাঁ, আবসালাম অ্যান্ড অ্যাজিটোপেল অ্যান্ড অ্যালিগরিক্যাল স্যাটায়ার বা বিবলিক্যাল সিম্বলিজম ইন আবসালাম অ্যান্ড অ্যাজিটোপেল, 10 নম্বরে আছে 162 পেজে, এটা একটু দেখবা। বিবলিক্যাল অ্যালিগরি পড়লেই তো এই কোশ্চেনের অ্যান্সার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তো এই 2-3টা জিনিস এখানে মোটামুটি ফোকাস করার মতো, তোমরা একটু দেখে নিবা। গালিভার্স ট্রাভেলটা কি দুইটা পার্ট? বলো। দুইটা না, চারটা না, জানি 5টা পার্ট। গালিভার্স ট্রাভেলস এর আমাদের একটা পার্ট শুধু। 4টা বই আছে। হুম, আমাদের শুধু একটা পার্ট না? না না, পুরোটাই একটা পার্ট কেন, আমাদের সবটাই পুরোটা। লিলিপুট, তারপরে হোগেনশায়ার, আর জানি কি কি। লিলিপুট যেটা শুধু এটা না, লিলিপুটের। লিলিপুট তো একটা বই, এই 4টার মধ্যে একটা। হ্যাঁ এটা। হুম, তাহলে আরো তিনটা আছে, আরো তিনটা আরো পড়তে হবে? 3টা আছে, হ্যাঁ, আরো 3টা আছে, আল্লাহ স্যার, আমি শুধু একটা পার্ট পড়ে ভাবছে পড়া শেষ। আরো 3টা আছে পুরোটা। হুম, লিলিপুট আছে, লুপিটেন্স আছে, ব্রবডিঙ্গেন গিয়ান্স আছে, হইহুমস আছে, আর নামও বুঝতেও পারি না এগুলা কি উচ্চারণ করে। হুম, তারপরে ইয়াহু আছে নাকি? হুম, জি স্যার, ইয়াহু একটা আছে। ওই যে হয় হুম বলছো না, ওটা উচ্চারণ হবে উইনম। আচ্ছা, যাও, ওটা আমরা যেদিন পড়বো সেদিন আলোচনা করবো নি, সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে শুরু করবো হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, ওইটা। সবার কাছে কি বই আছে? জি জি স্যার। স্যার আছে। জি স্যার। রেপ অফ দ্য লক। এটা আবার কেমন হলো, 2টা কেন?
আচ্ছা আচ্ছা, রেপ অফ দ্য লক এর তোমাদের আছে হচ্ছে ক্যান্টো 1। বই তো সবার কাছে আছে নাকি? কি বই আছে? কোন কোন লেখক? জি স্যার। কার বই আছে? সেন? ডক্টর সেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা টেক্সটটা পড়বো, তারপরে এর মক এপিক কি এই বিষয়গুলো আমরা একটু দেখবো। তবে তোমাদের, আমার কাছে তো রামজিলাল দেখতেছি, রামজিলাল আছে বেশি না সেন আছে বেশি তোমাদের কাছে? বলো, এখান থেকে কিছু পড়া দরকার। সেন বেশি? জি স্যার। আমার কাছে রামজিলাল আছে। আচ্ছা, স্যার নতুনগুলো ডক্টর সেনেরই লেখা সবগুলো। রামজির বই আসলে সবখানে অ্যাভেলেবল পাওয়া যায় না, সেনের গুলাই বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি টেক্সটটা সরাসরি শুরু করে দিই, তারপরে পরের বিষয়গুলো আসছি। লক মানে কি বলো তো? লক কি জিনিস? লক কি তালা? চুলের প্যাচ। চুল স্যার। চুলের গোছা। লক অফ হেয়ার বলতে কি বোঝায়? এই যে এখানে, হ্যাঁ, এই যে এরকম অংশটুকু, হ্যাঁ, এই যে এটুকু মনে করো একটা অংশ, কারো বেনি আছে না, বেনির নিচে যে অংশ থাকে এইটুকু মনে করো, হ্যাঁ, এই যে লক অফ হেয়ার, দেখতে পাচ্ছ? এই তাহলে দ্য রেপ অফ দ্য লক, রেপ শব্দটা তো আমরা জানি যে ফোর্সফুলি কোনো কিছু কারো কাছ থেকে কেড়ে নেওয়াকে বোঝাতে রেপ বলা হয়। যদিও আমরা রেপের অর্থ আর একটা মিনিং হিসাবে জেনে থাকি, সেন্সুয়ালিটির সাথে সেটা রিলেটেড, কিন্তু এখানে রেপ বলতে আমরা বুঝবো হচ্ছে কি, ফোর্সফুলি কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেহেতু এটা একটা এপিক, আমরা পড়তেছি ক্যান্টো 1, আর এপিকের সূত্র মতে কি থাকে বলো তো? এপিকে কি একটা ইন্ট্রোডাকশন থাকে না? হ্যাঁ, একটা ইনভোকেশন থাকে, তাই না? ইনভোকেশন বা হচ্ছে কি বলে এটাকে, ইন্ট্রোডাকশন, যেটা আমরা বলতে পারি যে মিউজের কথা আসে। মিউজ কথাটা আমরা এর আগে পাইছিলাম। মিউজ কি জিনিস? জি স্যার, গডেস অফ লিটারেচার নাকি? গডেসের কাছে কি প্রার্থনা করা? পোয়েট্রি। হ্যাঁ, গডেস অফ পোয়েট্রি, তাদের কাছে প্রার্থনা করে কি করা হয়? পোয়েম লেখার জন্য তাদের কাছ থেকে কি করা হয় বলো? হ্যাঁ, বিশেষ আশীর্বাদ বা শক্তি বা ক্ষমতা, তাই তো, সেটাকে নেওয়া হয়, তাদের কাছ থেকে চাওয়া হয়। তো দেখো, আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু পাচ্ছি না কেন, এখানে আছে নাকি? কি ব্যাপার, সমস্যা কোথায়? সুমাইয়া মিউট করেন।
আচ্ছা, তো যাক আমরা একটু পড়া শুরু করি। এটা আমি যেটা দেখছি সেটা এখানে পাচ্ছি না। ওকে, বলছে দেখো যে ক্যান্টো 1-এ প্রথমে আমরা দেখব হচ্ছে মানে ইন্ট্রোডাকশনে দেখব যে আসলে কবি এখানে কি বর্ণনা করতে যাচ্ছেন, হ্যাঁ, কি বিষয় নিয়ে কথা বলছেন। আমরা এপিক বলতে এ পর্যন্ত কয়টা এপিক পড়েছি? কয়টা এপিক পড়েছি বলো তো তাহলে থার্ড ইয়ারে নাকি সব মিলে? এই পর্যন্ত? স্যার সেকেন্ড ইয়ারে তো পড়লাম রাইম এন্ড অ্যানসিয়েন্ট ম্যারিনার পড়লাম, না, তারপরে ওটা এপিক না, ওটা এপিক না। স্যার দুটো মনে হয় স্যার, ডন জুয়ান আর হলো এইটা আদা আদা হলো গিয়ে, আরেকটা হলো স্যার কি বলো ওটাকে নিয়েছিলেন ফেরি ফেয়ারি কুইন ফেয়ারি কুইন। হ্যাঁ, ফেয়ারি কুইন পড়েছো তাই না? ফেয়ারি কুইন পড়েছো। স্যার তিথোনাস টিথনাস, তিথোনাস তো এপিক না, ওটা কি এত বড় নাকি? ওটা ড্রামাটিক মনোলগ, তাই না? আচ্ছা দেখো কি বলছে যে হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজ এ স্প্রিংস। অ্যামোরাস কজ বুঝো? অ্যামোরাস, অ্যামোরাস মানে বুঝি আর প্রেমিক প্রেমিকের ভালোবাসা নাকি? সেটা ঠিক আছে, কিন্তু আর একটু অ্যামোরাস শব্দটাকে আমরা ফুলটা দিই, অ্যামোরাস মিনিং দেখো, শোয়িং ফিলিং অর রিলেটিং টু সেক্সুয়াল ডিজায়ার, মানে এখানে দেখানো হচ্ছে যে কারো প্রতি, বিশেষ করে যেটা আমাদের সমাজে, হ্যাঁ, ইভটিজিং বলা হয় না? ইভটিজিং বুঝি আমরা? সেই স্যার বুঝি। ইভ বলতে কাদেরকে বোঝানো হয়? স্যার নারী। হ্যাঁ, ইভ, তাই তো, মেয়ে, নারী। টিজ করা মানে বিরক্ত করা, উত্ত্যক্ত করা। তো এখানেও ঠিক ওইরকম একটা সেন্স মনে করো যে কোনো একটা ছেলে হয়তো বা কোনো একটা মেয়েকে এইরকম প্রেমের প্রস্তাব দিয়েছে বা উত্ত্যক্ত করেছে। তো সেরকম অ্যামোরাস কজ থেকে যে কী ধরনের অফেন্স, মানে কত ডায়ার মানে কি, খুবই ভয়ানক জঘন্যতম একটা অফেন্স যে স্প্রিং মানে কি সৃষ্টি হতে পারে, সেটা এখানে দেখানো হবে। আর হোয়াট মাইট এ কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস, অথবা খুবই তুচ্ছ জিনিস থেকে কিভাবে শক্তিশালী মানে কি বলবো একটা প্রতিদ্বন্দ্বী ভাব তৈরি হতে পারে, সেটা এখানে দেখানো হয়েছে। মানে কবির উদ্দেশ্য হচ্ছে কি, যে অ্যামোরাস কজ থেকে বা ছোটোখাটো বিষয় থেকে কত বিশাল ধরনের যে আমাদের যুদ্ধ বিগ্রহ ক্ষয়ক্ষতির বিষয় উঠে যেতে পারে, সেরকম বিষয় সম্পর্কে আমাদের ধারণা আছে। সুতরাং আই সিং দিস ভার্স টু ক্যারিল মিউজ ইজ ডিউ, অতএব এখানে মিউজ হিসাবে কাকে ধরা হচ্ছে বলো? ক্যারিল। হ্যাঁ, হুই ইজ ক্যারিল? দেখো আমরা যদি একটু দেখি, আচ্ছা এখানে মিনিংটা দিচ্ছে না। আচ্ছা দেখি এখানে, হুই ইজ ক্যারিল ইন, দেখো তাকে বলছে ইন আলেকজান্ডার পোপ দ্য রেপ অফ দ্য লক, ক্যারিল ইজ আ ক্যারেক্টার রিপ্রেজেন্টিং জন ক্যারিল, আ রিয়েল লাইফ ফ্রেন্ড অফ পোপ। তাহলে এখানে মিউজ বলতে কি কবি কোনো গড গডেসকে রিপ্রেজেন্ট করছেন বলো তো? হ্যাঁ, তার একজন ফ্রেন্ডের কাছে এই বিষয়টা, তার বন্ধুকে, হ্যাঁ তার বন্ধুকে এটা লিখছে, ঠিক আছে? তাহলে এখানে সেটা বলছে যে মিউজ হিসেবে তাকে, তিনি কোনো গড গডেসকে রিপ্রেজেন্ট করেননি, বরং ক্যারিলকেই তিনি মিউজ বলে মনে করছেন। তারপরে দিস ভার্স ইজ ভার্স টু ক্যারিল মিউজ, দেখো ক্যারিলের পরে অ্যাপোজিশন দিয়ে লিখছে মিউজ ইজ ডিউ, দিস ইভেন বেলিন্ডা মে ভসেপ টু ভিউ। এখানে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে যার নাম হচ্ছে কি বলো?
বেলিন্ডা। বেলিন্ডা। হ্যাঁ, তাহলে সেই বেলিন্ডাটা কি করতে পারে বলো? বেলিন্ডা এটা দেখার জন্য, বা আমি যেটা লিখতেছি বা যেটা গান করতেছি বা যেটা বলতেছি সেটা হয়তো বা দেখার জন্য বেলিন্দাও হয়তো মত মানে কি বলবো সম্মতি দিতে পারে, কারণ এটা বেলিন্দাকে নিয়েই লেখা হচ্ছে, ঘটনাটা বেলিন্দার সাথেই লেখা, ঘটনাটা বেলিন্দা নিজের। তাই বলতেছে যে আমি যেভাবে বিষয়টা লিখছি আশা করি বেলিন্ডা নিজেও এটাতে সম্মতি দিবেন। মানে ঘটনাটা হয়তো তিনি মেনলি ক্যারেক্টার ইউজ করেছেন, সিম্বলিক ক্যারেক্টার, কিন্তু হয়তোবা তারই জানা কোনো পরিচিত গল্প বা কাহিনী থেকে তিনি এই কাজটা করেছেন। তোমাদের নাটকের শুরুতে মানে এই এপিকটার শুরুতে একটা চিঠি আছে আলেকজান্ডার পোপের, তোমাদের বই কি ওটা আছে? আমি সেটাই দেখা যাচ্ছিলাম। দেখো, টু মিসেস অ্যারাবেলা ফার্মার, এনার কাছে একটা চিঠি। সেটা কি টেক্সটের আগে তোমাদের বই আছে? জি স্যার, আছে জি স্যার স্যার। আছে তাই না? তাহলে যদি থাকে আমি একটু এটাকে একটু পড়ে নিই, এই পিছনের এই অংশটুকু না পড়লে আবার বুঝতে একটু অসুবিধা হবে। দাঁড়াও আমি একটু ছবি তুলে নিই এটা। এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ। ছবি তোলা ছিল আগের বার, এখন জন্য পাচ্ছি না কেন? নেটেও ঝামেলা। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ সবাই এবার? জি স্যার। মানে এইটা এই কবিতাটা লেখার আগে তিনি এই যে দেখো আলেকজান্ডার পোপ একটা চিঠি লেখেন ওনার কাছে, বুঝতে পারছো? দিয়ে জানায় দেন বিষয়টা, যে যেহেতু ওনাকে নিয়েই লেখা মিসেস আরাবেলা ফার্মারির কোনো ঘটনা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে যেহেতু তিনি কবিতাটা লিখছেন, তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করছেন সিম্বলিকলি, হ্যাঁ, এবং মক মানে ঠাট্টা একটা স্যাটার হিসাবে তিনি এটা মেনলি তুলে ধরেছে, এটা একটা স্যাটার। হ্যাঁ, তারপরে দেখো, টু মিসেস আরাবেলা ফার্মার আর কি, ম্যাডাম, ইট উইল বি ইন ভেইন টু ডিনাই দ্যাট আই হ্যাভ সাম রিগার্ড ফর দিস পিস সিন্স আই ডেডিকেট ইট টু ইউ। এটাকে তিনি ডেডিকেট করেছেন ওনাকে আর কি। ইয়েট ইউ মে বেয়ার মি উইটনেস ইট ওয়াজ ইনডিড অনলি টু ডাইভার্ট আ ফিউ লেডিজ হু হ্যাভ গুড সেন্স অ্যান্ড গুড হিউমার এনাফ টু লাভ নট অনলি অ্যাট দেয়ার সেক্স লিটিল আনগার্ডেড ফলিস বাট অ্যাট দেয়ার ওন। মানে এই যে লিখছেন এটা হচ্ছে কিছু মানে তৎকালীন সময়ে মেয়েদের ভিতরে যে ভনিতা ছিল, ভান ছিল বা ভ্যানিটি ছিল, সেই ভ্যানিটিগুলোকে তিনি বলছেন আনগার্ডেড ফলিজ, তাই তো? এই বোকামিগুলো বা এই যে ফলিগুলো, ত্রুটিগুলো, এগুলো যদি তাদের সামনে উপস্থাপন করা না হয়, তারা এইগুলোকে অনেক মানে কি বলবো খুব হাই কোনো অ্যাক্টিভিটি বলে মনে করে। কিন্তু এইগুলো তাদের সামনে উপস্থাপন করা দরকার এই কারণে যে তারা যেন এই ফলিগুলোকে বা এই ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে নেয়, ঠিক আছে? তো এখানে দেখানো হবে যে খুবই সামান্য জিনিস থেকে একটা ছোট একটা ঘটনা কিভাবে একটা হিরোইক ওয়েতে কবি উপস্থাপন করছেন। অনেক সময় এরকমটা আমরা মনে করি, হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে আছি মানুষেরা খুবই তুচ্ছ বিষয় নিয়ে এমনভাবে হইচই করি মনে যেন গ্র্যান্ড কোনো একটা জিনিস, বিশাল কোনো একটা জিনিস, ওটা নিয়েই যেন আমরা খুবই মেতে থাকি, অথচ খুবই তুচ্ছ একটা জিনিস। এছাড়াও হয়তো আমাদের আরও বড় বড় কাজ আছে যেগুলো আমরা হয়তো বা কি করতে পারি বা আমাদের করার কথা ছিল, হ্যাঁ। তো এখানে সেইভাবে তিনি বিষয়টাকে বলতে চেয়েছেন। আর এখানে তিনি একটা ক্যারেক্টার
তো বললামই যে এখানে যে মেয়েটাকে তুলে হচ্ছে, দেখো এই জায়গায় বলা হচ্ছে দ্য হিউম্যান পারসনস অ্যাজ ফিকটিশাস। এখানে যে ক্যারেক্টারগুলো আমি রিপ্রেজেন্ট করছি সেগুলো কি অরিজিনাল ক্যারেক্টার নাকি বানানো? বলো, এখানে যে ক্যারেক্টারগুলো তৈরি করছি সেগুলো কি বানানো ক্যারেক্টার? হ্যাঁ, আচ্ছা আমাকে সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, তাই বলছে দেখো ফিকটিশাস অ্যাজ দ্য ইয়ারি ওয়ান্স অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডা অ্যাজ ইট ইজ নাও ম্যানেজড রিজেম্বল ইউ ইন নাথিং বাট ইন বিউটি। তাহলে বলতেছে এই বেলিন্ডার ক্যারেক্টারটা কার মতো করে বানানো হয়েছে বলো তো? আরাবেলা ফার্ম হচ্ছে রিজেম্বলস ইউ ইন নাথিং বাট ইন বিউটি। তার অ্যাক্টিভিটি তার সাথে আপনার সাথে মিলবে না, কিন্তু তার সৌন্দর্যটাকে আমি আপনার মতো করে বানিয়েছি, আপনার সাথে একটু সম্মতি নিয়ে নিচ্ছি আর কি। এবং এটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমি কিছু মানে কি বলবো, ওই মেশিনারি, মানে বুঝো তো মেশিনারি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? মেশিনারি বলতে কিছু সুপারন্যাচারাল ক্যারেক্টারকে তিনি এনেছেন আর কি এই জায়গায়। হ্যাঁ, তারপরে দেখো এই জায়গাতে যে দিস আই ওয়াজ ফোর্স টু বিফোর আই হ্যাড এক্সিকিউটেড হাফ মাই ডিজাইন ফর দ্য মেশিনারি ওয়াজ এন্টারলি ওয়ান্টিং টু কমপ্লিট ইট। মানে এখানে আমি যে কিছু সুপারন্যাচারাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছি সেই ক্যারেক্টারগুলো আসলে আমার এই মানে কাহিনীটাকে কমপ্লিট করতে আমি ব্যবহার করছি। এগুলো হয়তো কোনো বাস্তবতা নেই, আমি যে ক্যারেক্টারগুলো আনবো এখানে যে কিছু সুপারন্যাচারাল ক্যারেক্টার ইউজ করবো এগুলো হয়তো বাস্তবে নেই, কিন্তু আমি এগুলোকে এনেছি আমার ওই ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য, আমার এই লক্ষ্যটাকে সুবিধাজনক উপায়ে তৈরি করার জন্য। দ্যাট বলছে দ্য মেশিনারি ম্যাডাম ইজ আ টার্ম ইনভেন্টেড বাই ক্রিটিক্স টু সিগনিফাই দ্যাট পার্টস হুইচ দ্য ডেইটিস অ্যাঞ্জেলস আর ডেমন্স আর মেড টু অ্যাক্ট ইন আ পোয়েম। আমরা পড়েছি না তোমার ডক্টর ফাস্টাস? আর একটু কালার করে পড়বেন। আমরা কি ডক্টর ফাস্টাস পড়েছিলাম বলো? জি স্যার। ওখানে কিছু ক্যারেক্টার আনা হয়েছে না, যেমন হচ্ছে গুড অ্যাঞ্জেল, ব্যাড অ্যাঞ্জেল আনা হয়েছে না? তারপরে মনে করো তোমার ওখানে যে লুসিফার আনা হয়েছে, মেফিস্টোফেলিস আনা হয়েছে। এই ক্যারেক্টারগুলো হচ্ছে কি এক ধরনের মেশিনারি, বুঝতে পারছো? তাহলে মেশিনারি হচ্ছে সেই পার্টগুলোকে বোঝানো হবে ড্রামাটিক ওয়ের বা কবিতার যেখানে আমরা কোনো ডেইটি, অ্যাঞ্জেল বা ডেমনকে রিপ্রেজেন্ট করাবো। দেখো, আর মেড টু অ্যাক্ট ইন আ পোয়েম ফর দ্য অ্যানশিয়েন্ট পয়েন্টস আর ইন ওয়ান রেসপেক্ট লাইক মডার্ন লেডিস। তাকে বলছে কি ফর দ্য অ্যানশিয়েন্ট পয়েটস আর ইন ওয়ান রেসপেক্ট লাইক ম্যানি মডার্ন লেডিস। মডার্ন লেডিকে তারা করতে লাইক অ্যান অ্যাকশন বি নেভার সো ট্রিভিয়াল ইন ইটসেলফ দে অলওয়েজ মেক ইট অ্যাপিয়ার অফ দ্য মোস্ট আউট। দেখো বলছে কি আটমোস্ট ইম্পর্টেন্স, বলতেছে আমাদের সমাজে বর্তমানে এমন লেডি আছে যারা খুবই ছোট্ট ট্রিভিয়াল বিষয়কে তারা এমনভাবে তুলে ধরে যেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং দিস মেশিনস আই হ্যাড ডিটারমাইন্ড টু রেইজ অন আ ভেরি নিউ অ্যান্ড ওল্ড ফাউন্ডেশন দ্য রোজিক্রুসিয়ান ডক্ট্রিন অফ স্পিরিট। দেখো রোজিক্রুসিয়ান ডক্ট্রিন বলতে কি বোঝানো হচ্ছে এটা আমরা যদি একটু দেখি। দেখো রোজিক্রুসিয়ান ডক্ট্রিন রিগার্ডস স্পিরিট সেন্টার অন আ মাল্টি-লেয়ার্ড স্পিরিচুয়াল কসমস উইথ ডিস্টিংক্ট রিয়াম ইনহেবিটেড বাই ভেরিয়াস স্পিরিচুয়াল এন্টিটিস। মানে দেখানো হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পর, ঠিক আছে তো, স্পিরিটস মানে কি? স্পিরিট মানে তো আমাদের আত্মাকে বোঝায় নাকি? যে রোজিক্রুসিয়ান একজন ব্যক্তি, তিনি একটা মতবাদ দিয়েছেন। তিনি কি করছেন যে স্পিরিট সেন্টার্স অন আ মাল্টি-লেয়ার্ড স্পিরিচুয়াল কসমো মানে কি একটা জগৎ যেখানে কি হয় উইথ ডিস্টিংক্ট রিয়ামস। একটা রিয়াম মানে কি একটা এলাকা বা একটা যেখানে ইনহেবিটেড বাই ভেরিয়াস স্পিরিচুয়াল এন্টিটিস, যে লেয়ার অনুসারে, যে ভাগ অনুসারে, বিভাগ অনুসারে বিভিন্ন স্পিরিচুয়াল এন্টিটি কী করে বসবাস করে। দিস এন্টিটিস ইনক্লুড, দেখো, ভার্জিন স্পিরিটস, ডিভাইন স্পিরিটস, লাইফ স্পিরিটস অ্যান্ড এলিমেন্টাল স্পিরিটস। এলিমেন্টাল স্পিরিটসের মধ্যে পড়ে হচ্ছে সিল্ফ, স্যালামেন্ডার, নমস, ডেমন্স এগুলো। এবং কি হচ্ছে প্লে আ রোল ইন দ্য রোজিক্রুসিয়ান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য হিউম্যান জার্নি টুয়ার্ডস স্পিরিচুয়াল এনলাইটমেন্ট। এবং এটা এই ডক্ট্রিনটা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আন্ডারস্ট্যান্ডিংটাকে বোঝানোর জন্য যে ইউনিভার্স এবং হিউম্যান স্পিরিটের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে তো? যে আমরা মারা যাওয়ার পর একটা নির্দিষ্ট সীমাতে বা অবস্থানে ওই স্পিরিটগুলো থাকে। যদিও এটা ধর্মের বাইরের চিন্তাভাবনা, ধর্ম অনুসারে আমাদের হয় হেল না হয় হেভেনে যাবে,
কিন্তু এখানে অন্য ধরনের মতবাদ দেখানো হচ্ছে যে রোজিক্রুসিয়ানিজম এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনার এক্সপিরিয়েন্স, ইনটিউশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স। মানে এখানে আমরা দেখব যে এক এক ধরনের, এখানে যেহেতু লেডিদের নিয়ে কথা বলা হচ্ছে, মহিলাদের নিয়ে, তো এখানে 4 ধরনের মহিলাকে দেখানো হয়েছে, ঠিক আছে? তো যে যে ধরনের মহিলা তার স্পিরিটটা সেই ধরনের, দেখো স্পিরিচুয়াল মানে ইয়াতে মানে কি বলবো, একটা এন্টিটি গ্রহণ করে। কেউ সিলফ হয়, কেউ স্যালামেন্ডার হয়, কেউ নম হয়, কেউ ডেমন হয়। বুঝতে পারছো? এগুলো হচ্ছে এলিমেন্টাল স্পিরিট। মানে মানুষ, বিশেষ করে মেয়েরা মারা যাওয়ার পর তাদের স্পিরিট এই 4 ধরনের স্পিরিটের কোনো না কোনো একটা স্পিরিট হয়ে যায়। তাদের পার্থিব যে ভার্চু বা হচ্ছে তাদের যে ক্যারেক্টারিস্টিক বা ফিচার, সেই ফিচার অনুসারে। কি কথা বুঝতে পেরেছো? যেমন এখানে বলছে মাল্টি লেয়ার কসমোস, এটা মানে কি? বলছে রোজিক্রুসিয়ানস বিলিভ ইন আ ইউনিভার্স কম্পোজড অফ ডিফারেন্ট স্পিরিচুয়াল রিয়াম। রিয়াম মানে কি? ধাপ বা হচ্ছে জগৎ, মানে লেয়ার যেটা আমরা বলতে পারি। যেমন আমাদের এই বায়ুমণ্ডলের কি একটা লেয়ার আছে না? হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার বা যেটা ওজোনোস্ফিয়ার, এরকম স্ফিয়ার আছে না, যেটা আমরা সায়েন্সে পড়েছিলাম, তাই না? তেমনি এই ইউনিভার্সে নাকি এই স্পিরিটরা বসবাস করে, স্পিরিটদের বসবাসের জন্য এক একটা নাকি আলাদা আলাদা ইয়া রয়েছে, আলাদা আলাদা ভাগ রয়েছে, যে এক এক ধরনের স্পিরিট এক একটা এলাকায় থাকবে। যেমন হচ্ছে ভার্জিন স্পিরিট, বলছে দিজ আর কনসিডার স্পার্কস ফ্রম দ্য ডিভাইন ফ্লেম। বলতেছে যারা ভার্জিন স্পিরিট হয়, যারা কোনো রকম ভার্জিনিটি তাদের নষ্ট হয় না, সে অবস্থায় তারা যদি মারা যায়, দিজ আর কনসিডার স্পার্ক ফ্রম দ্য ডিভাইন ফ্লেম, যে তারা নাকি ডিভাইন ফ্লেম দ্বারা তৈরি, এক্সিস্টিং বিফোর দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এরা নাকি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তৈরি হওয়ার আগেই তারা নাকি এক্সিস্ট করতো। তারপর হচ্ছে ডিভাইন স্পিরিট, বলছে দিস রিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাদার অ্যান্ড ইজ ইনহেবিটেড বাই দ্য লর্ডস অফ উইজডম। লাইফ স্পিরিট, দ্য রিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রাইস্ট অ্যান্ড লর্ড অফ দ্য ইন্ডিভিজুয়ালিটি। তাহলে ফাদার বলতে গডকে বোঝানো হচ্ছে, আর লাইফ বলতে জিজাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে। এবং এলিমেন্টাল স্পিরিট হচ্ছে মানুষের স্পিরিট। যেমন হচ্ছে রোজিক্রুসিয়ান রিকগনাইজ 4 টাইপস অফ স্পিরিট। এটা হচ্ছে সিল্প, যারা অবস্থান করে হচ্ছে বাতাসে। দেখো সিল্প হচ্ছে কোথায় অবস্থান করে? বাতাসে। স্যালামেন্ডার্স এর অবস্থান করে ফায়ারে, নোমস আর্থ, এবং ডেমন হচ্ছে কি? ওয়াটার। মানে তারা এই এলিমেন্ট দিয়ে তৈরি, আর যে এলিমেন্ট দিয়ে তৈরি, মৃত্যুর পর তারা সেই এলিমেন্টের সাথে মিশে যায়। কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে যে 4 ধরনের বলা হয়েছে, ভার্জিন, ডিভাইন, লাইফ এবং এলিমেন্টাল, তাহলে মানুষের স্পিরিট কোনটা? লাইফ স্পিরিট তো হচ্ছে ক্রাইস্ট, এলিমেন্টাল। ডিভাইন স্পিরিট হচ্ছে গডের, তাই না? আর ভার্জিন স্পিরিট হচ্ছে কোনো ডিভাইন ফ্লেম, শক্তি। তাহলে এলিমেন্টাল স্পিরিট হচ্ছে এই মানুষের সাথে রিলেটেড, কারণ আমাদের এই 4টা এলিমেন্ট দিয়ে আমরা প্রধানত তৈরি বলা হয়ে থাকে, তাই না? এবং বলা হচ্ছে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। রোজিক্রুসিয়ান টিচিং ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়াল ইভলিউশন অ্যান্ড ট্রান্সফরমেশন, যে মানুষ মারা গেলে সেই কি তার সেই অবস্থানটা কি হয়ে যায় বলো, একটা নির্দিষ্ট মানে কি বলো, একটা রূপ ধারণ করে, এরকম একটা ব্যাপার। থ্রু দ্য মাস্টারি অফ হিস্টোরিক নলেজ, অ্যালকেমিয়ান মানে অ্যালকেমি মানে তো পদার্থ উপাদান, এগুলোতে সিম্বলিজম। বলছে রোজিক্রুসিয়ান ইউটিলাইজেস সিম্বলিজম ইনক্লুডিং দ্য রোজ অর ক্রস, দেখো, টু রিপ্রেজেন্ট স্পিরিচুয়াল কনসেপ্ট অ্যান্ড দ্য পাথ অফ ট্রান্সফরমেশন। এটা মেনলি ক্রিশ্চিয়ান রিলিজিয়ানের একটা থিওরি। দেখো রোজিক্রুসিয়ান, রোজ থেকে এসে কি রোজ এবং ক্রস, তাই তো? এরকম কিছু থিওরির অবস্থান থেকে এসেছে। কিন্তু তারপর রোজিক্রুসিয়ান বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ সিক্রেট উইজডম অ্যান্ড নলেজ পাস ডাউন থ্রু অ্যানশিয়েন্ট ট্রেডিশনস। এগুলো অতটা দরকার নেই। মোটামুটি আমরা এই যে 4টা যে স্পিরিটের কথা ভাবলাম এই জায়গার, এই স্পিরিটগুলো দরকার নেই, আমার এলিমেন্টাল স্পিরিটগুলো মিললে এখানে দরকার, ঠিক আছে? তাহলে এলিমেন্টাল যে স্পিরিটগুলো তিনি তার এই কবিতার জন্য সৃষ্টি করেছেন, সেটা তিনি নিয়েছেন কার কাছ থেকে? এই রোজিক্রুসিয়ান থিওরি থেকে, ঠিক আছে? তো কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই যে বলছে অ্যাকর্ডিং টু দিস জেন্টলম্যান, যারা এই থিওরি দিয়েছে তাদের কথা বলা হচ্ছে যে দ্য 4 এলিমেন্টস আর ইনহেবিটেড বাই স্পিরিটস হুইচ দে কল সিল্প, নমস, নিমস অ্যান্ড স্যালামেন্ডার। ওখানে দেখো একটা ওই যে ডিমন বলে ওই ক্যারেক্টারটা এখানে এইভাবে দেখা যাচ্ছে, দ্য নমস অ্যান্ড ডেমন্স অফ আর্থ ডিলাইট ইন মিসচিফ বাট দ্য সিল্প হুজ হ্যাবিটেশন ইজ ইন দ্য এয়ার আর দ্য বেস্ট কন্ডিশন ক্রিয়েচার্স ইমাজিনেবল। তার মানে 4টা ক্রিয়েচারের মধ্যে সবচেয়ে বেস্ট কন্ডিশন হচ্ছে সিল্প, সে একটু ভালো প্রকৃতির, আর সবচেয়ে খারাপ হচ্ছে কি ডেমন, যার প্রধান কাজই হচ্ছে কি খারাপ কিছু করে বেড়ানো, মানুষের মধ্যে
মিসচিফ ঘটানো, ঠিক আছে, নোমস এবং ডেমন্সের কাজ। ফর দে সে অ্যানি মর্টাল মে এনজয় দ্য মোস্ট ইন্টিমেট ফ্যামিলিয়ারিটিস উইথ দিস জেন্টাল স্পিরিট, মানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে এই স্পিরিটদের সাথে রিলেটেড। আপন আ কন্ডিশন ভেরি ইজি টু অল ট্রু অ্যাডেপ্টস অ্যান্ড ইনভায়োলেবল প্রেজেন্টেশন অফ চ্যাস্টিটি। তাহলে মানুষের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওটা আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো, এখানে আপাতত দরকার নেই। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখো যে আমাদের বেলিন্ডা নামক একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ফিকটিশাস, কিন্তু এটা কার আদলে তৈরি করা হয়েছে? যার কাছে চিঠি লেখা হচ্ছে কেটা বলো তো? মিসেস আরাবেলা ফার্মার, নাকি? তার আদলে ক্যারেক্টার তৈরি করা হয়েছে। আর যে এই যে কিছু মেশিনারি বা সুপারন্যাচারাল ক্যারেক্টার ইউজ করা হয়েছে, সেগুলো হচ্ছে এই রোজিক্রুসিয়ান যে ডক্ট্রিন, সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাই বলছে দেখো, তাহলে এখানে আমার মূল সূত্র হচ্ছে দেখানো যে ছোট্ট একটা ট্রিভিয়াল ঘটনা কি একটা শক্তিশালী কন্টেস্ট বা যুদ্ধ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, দিস ইভেন বেলিন্ডা মে ভার্সিভ টু ভিউ, যে কী ধরনের ঘটনা ঘটতে পারে তা বেলিন্ডা নিজেও হয়তোবা জানার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। বলছে আমার এই কবিতার সাবজেক্ট ইজ, দেখো স্লাইট ইজ দ্য সাবজেক্ট, নাকি? আমার হয়তো সাবজেক্ট ম্যাটারটা খুবই স্লাইট বা সিম্পল, বাট নট, দেখো নট সো দ্য প্রেজ, কিন্তু কবিতাটা যে আমি লিখতেছি, আমার কবিতার আলোচনা পড়ে বা আমার কবিতাটা পড়ার পর আশা করি প্রেজটা কিন্তু এত ছোট নিশ্চয়ই হবে না। তাহলে আমার কবিতার টপিক বা সাবজেক্ট ম্যাটার ছোট হলেও আমার কবিতাটা অবশ্যই আমার রিডারদের কাছ থেকে ব্যাপক প্রেজ পাবে বলে আমি মনে করি। ইফ শি ইন্সপায়ার অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেজ, যদি সে ইন্সপায়ার করে, সি মানে কে বলো তো? সি মানে এই বেলিন্ডাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? সি মানে হচ্ছে বেলিন্ডা, আর হি মানে কে? হি মানে হচ্ছে এই ক্যারিল, তাই তো? হ্যাঁ, এই দুজনের কাছ থেকেই তো আমি আমার বিষয়টাকে, লে মানে কি, তাদের কাছে অ্যাপ্রুভের জন্য দাখিল করা, এরকম আর কি। তাহলে আমি আশা করি যে আমি যে কবিতাটা লিখতে যাচ্ছি বা এপিকটা লিখতে যাচ্ছি, এই এপিকটার জন্য সে আমাকে যথেষ্ট ইন্সপায়ার করবে, এবং আশা করি মানে সি বলতে বেলিন্ডা ইন্সপায়ার করবে, আর হচ্ছে ক্যারিল আমাকে অবশ্যই কি করবে? অ্যাপ্রুভ করবে যে না তুমি লেখো। মানে জাস্ট বন্ধুদের কাছ থেকে শুনে এই কাহিনীটা তিনি যেহেতু লিখতেছেন, তাই তাদেরকেই তিনি মিউজ হিসাবে মানে কি করছে, তাদের কাছ থেকে যেন হেল্প তিনি চাচ্ছেন, ঠিক আছে? কারণ কি এই কবিতাটা মেইনলি, তোমরা যদি একটু প্যারাফ্রেজের দিকে তাকাও, এই কবিতাটার দেখো মেইনলি যে পরামর্শ সেটা তিনি এই তার বন্ধু ক্যারিলের কাছ থেকেই পেয়েছেন, ঠিক আছে? এবার আমরা শুরু করি। বলছে সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল আ ওয়েল ব্রিড লর্ড টু অ্যাসল্ট আ জেন্টাল বেল। এই বেল মানে কি বলতো? বেল মানে কি? ঘন্টা? মোরল নাকি? হ্যাঁ, বিউটিফুল গার্ল আর উইমেন। আ বিউটিফুল গার্ল আর উইমেন, স্পেশালি দ্য মোস্ট বিউটিফুল একটা পার্টিকুলার ইভেন্ট, মানে কোনো একটা ঘটনায় বা কোনো একটা মনে করো ডান্স পার্টি আছে, তার ভিতরে সবচেয়ে যে সুন্দরী তাকে বলা হবে বেল, ঠিক আছে? জি স্যার, লায়ন ইন দ্য জুয়েলে পড়ছিলাম এটা। হ্যাঁ, তাই বলছে, হ্যাঁ ওই যে পড়ছিলাম। হ্যাঁ, তাই বলছে সে বলছে গডেসকে, গডেসের কাছে সে জানতে চাচ্ছে কবি যে আমাকে বলেন তো এমন কি মোটিভ আছে, কি উদ্দেশ্যে যে কুড কম্পেল আ ওয়েল ব্রিড লর্ড, তাই তো একটা লর্ড মানে কি একজন পুরুষ, তাই তো একটা নামি দামি পরিবার থেকে একজন শিক্ষিত লর্ড, সে কেন একজন ভদ্র সুন্দর মেয়েকে অ্যাসাল্ট করতে যাবে? কি তার উদ্দেশ্য? কেন একজন ছেলে বা একজন পুরুষ হঠাৎ করে একটা মেয়েকে দেখলেই তাকে অ্যাসাল্ট করার আগ্রহ প্রকাশ করে? ও সে হোয়াট স্ট্রেঞ্জ কজ, সেই কজটা কি, সেই স্ট্রেঞ্জার কজটা কি? হ্যাঁ, ট্রান্সক্লুড, কিন্তু আমাদের এটা এখনও জানি না যে কারণটা কি, উদ্দেশ্যটা কি, কেন একজন ছেলে একজন মেয়েকে দেখলেই সবসময় সে অ্যাসাল্ট করার চিন্তাভাবনা করে। তাই বলছে সে হোয়াট স্ট্রেঞ্জার কজ কুড মেক আ জেন্টাল বিল রিজেক্ট আ লর্ড। আর আরেকটা কথা হলো যে ঠিক আছে, একটা ওয়েল ব্রেড, একটা ভালো পরিবারের শিক্ষিত মার্জিত একটা ছেলে
একটা মেয়েকে প্রস্তাব করেছে হয়তো প্রেমের, মেয়েটাই বা কেন ওই লর্ডকে রিজেক্ট করতে যাবে বলো তো? যদি সেও ভালো পরিবার থেকে হয়, এও যদি সুন্দরী হয়, তাহলে মিলে গেলে কি সমস্যা? হ্যাঁ, প্রত্যাখ্যান কেন করে মানুষ? ও কেনই বা একটা মেয়েকে দেখলে মাথা ঠিক থাকে না প্রস্তাবের জন্য, কেনই বা যাবে? আর এই মেয়ে দেখলো যে না ছেলেটা তো ভালোই, তার প্রস্তাব যদি গ্রহণ করি তাতে সমস্যাটা কোন জায়গায়? তো এইরকম একটা বিষয়, তাই বলছে ইন টাস্ক সো বোল্ড ক্যান লিটিল মেন ইনগেজ অ্যান্ড ইন সফট বোজম ডুয়েল সাস মাইটি রেজ। তাহলে এইরকম একটা বোল্ড কাজ, কোনটা বোল্ড কাজ বলো তো? ইন টাস্ক সো বোল্ড, এখানে বোল্ড কাজ কোনটা, সাহসী কাজ কোনটা? এখানে দুটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ছেলেদের মেয়েদেরকে কি করা, প্রস্তাব করা, আর মেয়েদের হচ্ছে কি ওটাকে প্রত্যাখ্যান করা। তাহলে বোল্ড কাজ কোনটা, সাহসী কাজ কোনটা পুরুষদের ক্ষেত্রে? প্রপোজ করা। তাই বলছে ইন টাস্ক সো বোল্ড ক্যান লিটল মেন ইনগেজ, বলে কেনই এই ছোট ছোট মানুষগুলো এরকম একটা কাজে সবসময় নিজেদেরকে জড়িত করতে চায়। আর অন্যদিকে ইন সফট বুজুম কাদের? তাহলে মেয়েদেরকে প্রথমত সফট বলে নাকি মেয়েদের। তাহলে ইন সফট বুজুম ডুয়েল সাস মাইটি রেজ, আর এইরকম সফট বুজুমে কেন এত বেশি রাগ থাকবে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, যে এই নিয়েই তো ঝগড়াঝাটি বাঁধে, এই নিয়ে তো গন্ডগোলটা বাঁধে দুই পরিবারের মধ্যে। যে এই ছেলে মেয়েদের এই বৈশিষ্ট্য নিয়েই যত গন্ডগোল। তো যাই হোক, এরকম একটা গন্ডগোলের উৎস হয়েছে এক লেডি, একটা বেল আর একটা লর্ডের মধ্যে। ঠিক আছে, তো কবি এখন সেই জিনিসটা আমাদের কাছে কি করবেন, উপস্থাপন করবেন, জানাবেন যে এর উদ্দেশ্যটা কি, কেন এমনটা হচ্ছে, রাগগুলো আসে কোত্থেকে। হ্যাঁ, দেখো এরপর সোল, এরপর কাহিনী শুরু কিন্তু এখান থেকে। সোল থ্রু হোয়াইট কার্টেন্স শর্ট আ ট্রিমোরাস রে। সোল বলতে কাকে বোঝানো হচ্ছে জানো তো? সূর্য স্যার। এখানে সোল বলতে সূর্যকে বোঝানো হচ্ছে। থ্রু হোয়াইট কার্টেন্স মানে মনে করো বেলিন্ডা হয়তো যে রুমে ঘুমিয়ে আছে, ঠিক আছে তো, বড়লোকি পরিবার, হ্যাঁ, সাদা পর্দা দেওয়া আছে, জানালা খোলা, পর্দা ভেদ করে কি আসছে বলো? সূর্যের, হ্যাঁ, টিমোরাস রে। টিমোরাস মানে কি? উজ্জ্বল, হ্যাঁ, মাইল্ড বাট ব্রাইট, এরকম আর কি বোঝাবে। দেখো মৃদু বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে ওইভাবে মিনিংটা দিচ্ছে না। ওখানে যে অর্থটা ব্যবহার করা হয়েছে সেটা লিটারাল মিনিং একটু ভিন্ন, এই জন্য। হ্যাঁ, বলছে কি নার্ভাস অ্যান্ড উইদাউট মাস কনফিডেন্স। এখানে সূর্যের আলো তার ওটা আসবে না, আসবে কনফিডেন্সের ব্যাপার, মানে মাইল্ড বাট ব্রাইট, এরকম ব্রাইট মাইল্ড রে কি হচ্ছে ওই পর্দা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। আর তখনই হলো কি অ্যান্ড ওপ দোজ আইজ দ্যাট মাইট এক্লিপস দ্য ডে। আচ্ছা, আমরা জন ডানের কবিতা পড়ছিলাম না? জি স্যার। কি কবিতার নাম কি ছিল? এরকম একটা সেন্স, দ্য সানরাইজিং নাকি? জি স্যার। হ্যাঁ, দ্য সানরাইজিং কি হচ্ছে, যে সূর্য এসে জানলা দিয়ে উকি মেরে তাদের ঘুমে ডিস্টার্ব করতেছে, মানে তাদের রুমে ঢুকতেছে। তখন কবি বলতেছে কি, যে আমার বিলাভেডের চোখের যে আলো, সেই আলো চোখ যদি খুলে না, তোমার মতো সূর্যের আলো এমনি দুর্বল হয়ে যাবে। তো এরকম বলতেছে যে যখন সূর্যের আলো কার্টেন দিয়ে ঘরে প্রবেশ করলো, তখন ওপ মানে কি, ওপেন দোজ আইজ, তখন সেই চোখ খুলে গেল যে চোখগুলো দিনের আলোকে এক্লিপস করে দিতে পারে। মানে কি এক্লিপস মানে কি? এক্লিপস বুঝো? হ্যাঁ, সূর্যগ্রহণ হয় না, ওইরকম সূর্যগ্রহণ হওয়া মানে কি, সূর্যের আলো হঠাৎ করে ক্ষীণ হয়ে যাওয়া। তো এরকম দিনের আলোকে ওই চোখ পুরো ক্ষীণ করে দিতে পারে। কার চোখের কথা বলা হচ্ছে তাহলে এখানে? কার চোখ এখানে? হ্যাঁ, বেলিন্ডার চোখ নাকি? যে তার চোখের যে আলো, সে দিনের আলোকে যে কোনো সময় এক্লিপস করে দিতে পারে। এর বলছে নাও ল্যাপডগস গিভস দেমসেলফ দ্য রাউজিং শেক
মানে সকাল হয়ে গেছে, মানে সকাল মানে কি, সকাল মানে দুপুর, বাবা দেখেন বলবে। ল্যাব ডগস, মেয়েরা আবার কি ইউজ করে, ওসব এলাকার মেয়েরা নিজেদের কি থাকে বলো তো, একটা করে মেয়েদের একটা কুকুর থাকে। হ্যাঁ ল্যাব ডগস থাকে নাকি, যেটা নিয়ে তারা ঘুমায়, যেখানে যায় সেখানে তারা সেটা নিয়ে কোলে করে নিয়ে যায়। এই যে ল্যাব ডগ, হ্যাঁ এই যে ল্যাব ডগ। তা হয়তোবা তার বেডে ল্যাব ডগও শুয়েছিল, হ্যাঁ ল্যাব ডগও শুয়েছিল, তো মোটামুটি সেও চোখ খুলছে, তার ল্যাব ডগও গা ঝাড়া দিয়ে উঠছে। তাই বলছি দেখো, নাও ল্যাব ডগস গিভ দেম সেলফস, এবং ল্যাব ডগস বলছে কয়টা ডগস এখানে, একটা না অনেকগুলো? অনেকগুলো। হ্যাঁ, এখানে শুধু বেলিন্ডার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সকল লেডিদেরকে, সেই লেডিগুলো যারা কি করে দেখো, গিভ দেমসেলস দ্য রাউজিং শেক অ্যান্ড স্লিপলেস লাভার্স, দেখো জাস্ট অ্যাট 12 অ্যাওয়েক, যারা স্লিপলেস লাভার্স মানে কি, তাদের ঘুম আসেনি, প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়ে সারা রাত কষ্ট করেছে, ঘুম আসতে চায়নি, তাদের চিন্তা ভাবনা করতে করতে গভীর দেখাচ্ছে রাতে গিয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠতে উঠতে কখন বাজে বলো? 12টা। হ্যাঁ 12টা বেজে গেছে, 12টা বেজে। তাই বলছে স্লিপলেস লাভার্স জাস্ট অ্যাট 12 অ্যাওয়েক। তাহলে হচ্ছে তাদের ল্যাব ডগ তাদেরকে একটু শেক করতেছে, সূর্যের আলো প্রবেশ করতেছে ঘরে, এ কারণেই তারা ওই ঘুম থেকে উঠতেছে, ঠিক আছে, তারপরেও সে দুপুর 12টায়। হয়তো বা থ্রাইস রাং দ্য বেল, দ্য স্লিপার নক দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য প্রেসড ওয়াচ রিটার্ন দ্য সিলভার সাউন্ড। থ্রাইস রাং দ্য বেল, হয়তো ঘরের যে ওই যে কলিং বেল আছে না, কলিং বেল কয়বার মানে বেজেছে বলো? 3বার হয়তো কলিং বেল বাজানো হয়েছে, ঠিক আছে তো? কিসের কারণে? দ্য স্লিপার্স নক দ্য গ্রাউন্ড, স্লিপার্স মানে কি, ওই যে আমরা যে ঘরের যে স্যান্ডেলগুলো পরে থাকি, হ্যাঁ, তাহলে যখন সে বেল বাজিয়েছে তখন স্লিপার্স নক করতে করতে এসেছে। স্লিপার নক করতে করতে আসা মানে এখানে বোঝানো হচ্ছে কাজের মেইডকে বোঝানো হচ্ছে, যে যতবার সে রিং দিয়েছে, বেল বাজিয়েছে, ততবার কাজের লোক তার কাছে এসেছে আর গেছে, হ্যাঁ এরকম বলছে। অ্যান্ড দ্য প্রেস ওয়াচ রিটার্নড আ সিলভার সাউন্ড। প্রেস ওয়াচ কি বলো তো? তখন কি ঘড়ি ছিল? তখন এক ধরনের ঘড়ি থাকতো নাকি, সেই ওয়াচ দিয়ে সে কি করেছে, যে দ্য প্রেসড ওয়াচ রিটার্নড আ সিলভার সাউন্ড, যে তাদের যে ওই যে কল কি বলো ওটাকে, ঘড়ি আমরা দিই না, অ্যালার্ম দিই, অ্যালার্ম সিস্টেম নাকি, আমরা যখন কেউ ঘুমিয়ে পড়ি আমরা অ্যালার্ম দিই অনেক সময়, ধরো সকাল 8টায় উঠবো, মনে করো ঘুমের ভিতরে হাত রাতে কি অ্যালার্ম বন্ধ করে দিই না অনেক সময় আমরা, বা অ্যালার্মটাকে একটু চেঞ্জ করে দিই, আবার করি কি, যে 8টার সময় ওঠার কথা না, থাক আজকে 9টার সময় উঠবো, আবার অ্যালার্মটাকে একটু 9 দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, এরকম হয় কি না বলো? তো এইভাবে মনে করো যে তার ওই রিপিটিং এখানে বলতেছে কি দেখো, হ্যাঁ প্রেস ওয়াচ রিটার্ন আ সিলভার সাউন্ড, মানে দেখাচ্ছে যে বারবারই একবার বন্ধ করে দিচ্ছে, আবার যেন বাজতেছে, আবার যেন বাজছে, মানে উঠার ইচ্ছা নেই, ভাল লাগতেছে না, হ্যাঁ এরকম উঠবো করতে করতে মোটামুটি 12টা বেজে গেছে। কাদের এই ঘটনাটা ঘটে? স্লিপলেস লাভার্সদের দ্বারা। এটা গেল জেনারেল কথাবার্তা বলে এতক্ষণ। এটা ঘটনা সবার জন্যই ঘটে থাকে যারা এই লেভেলের আর কি, যে সকল মেয়েদের বাড়িতে কাজ নাই খেয়ে দেয়ে, ঠিক আছে তো, একটু ধনির দুলালি যেটা বাংলা কথা বলে নাকি, তাদের কাজই হচ্ছে কি খাওয়া দাওয়া ঘুমানো আর দিন হলে পারে বন্ধু বান্ধবীদের সাথে বেরিয়ে পড়া। তো ঠিক এরকমই হচ্ছে আমাদের বেলিন্ডা। হ্যাঁ, বেলিন্ডা স্টিল হার ডাউনি পিলো প্রেসড, মানে 12টা বেজে গেছে কিন্তু বেলিন্ডা কি খাট থেকে উঠছে বলো? বিছানা থেকে উঠছে? ওঠেনি। সে এখনো তার যে নরম তুলতুলে পিলো সেটা এখনো প্রেস করে ঘুমিয়েছে, মানে কি এখনো শুয়ে আছে। ডাউনি পিলো মানে বুঝো তো, ডাউনি মানে কি নরম তুলতুলে না, সফট। হ্যাঁ, অ্যান্ড হার গার্ডিয়ান সিল্প প্রলম দ্য দেখো বামি রেস্ট, এবং এটা বিশ্বাস করা হয় যে ওই যে আমরা সিল্প নম পাইলাম না, যে যে ধরনের মহিলা বা উইমেন সেই ধরনের স্পিরিট তাদের সাথে নাকি থাকে। তো বেলিন্ডার সাথে থাকে হচ্ছে সিল্প, যে হচ্ছে তার গার্ডিয়ান মানে কি তাকে দেখাশোনা করে। সে কি করছে, এসে সেই গার্ডিয়ান সিল্প আসতেছে
আর এসে এসে তার ঘুমটাকে আরও বেশি প্রলং করিয়ে দিচ্ছে। প্রলং করা মানে কি, দীর্ঘস্থায়ী করে দেয়। মানে সে ঘুম থেকে উঠতে চাচ্ছে, কিন্তু গার্ডিয়ান সিল্প এসে হয়তো তার মাথায় হাত বুলিয়ে, তাই তো, বা তার মানে তার চিন্তার মধ্যে ঢুকে তাকে উঠতে দিচ্ছে না, বারবারই আরে ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো, এরকম করে তাকে হয়তো ঘুম পাড়িয়ে দিচ্ছে। তাহলে হার গার্ডিয়ান সিল্প প্রলং দ্য বামি রেস্ট। It was he had summoned to her silent bed the morning dream that hovered over her head. ইয়ার কথা মনে আছে? ফেয়ারি কুইনের কথা মনে আছে? জি স্যার। হ্যাঁ, ফেয়ারি কুইনে আর্কিমেগো, তাই তো? আর্কিমেগো তো সেই ইয়েটা ছিল, জাদুকর। ভিলেনের নাম আর্কিমেগো। সে করেছিল কি, সে একটা স্পিরিটকে পাঠিয়েছিল কি, স্বপ্ন বা ড্রিম, স্বপ্নের তাই তো, গডেসের কাছে, গডের কাছে পাঠিয়েছিল নিয়ে আসতে, নিয়ে এসে ওই আমাদের রেড ক্রস নাইট তার মাথার উপর ছেড়ে দিতে, যাতে সে আরও বেশি ঘুমায় এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে যেন স্বপ্ন দেখে। তো এখানেও সেই তাই ঘটনা ঘটেছে যে ইট ওয়াজ হি মানে কি, এই সিল্প, এই গার্ডিয়ান সিল্প হ্যাড সামন টু হার সাইলেন্ট বেড, তার এই সাইলেন্ট বেডের কাছে নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে, মর্নিং ড্রিম, সকালের ড্রিমকে, যে ড্রিমটা তার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে সে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্নই দেখে, যাতে সে জেগে না ওঠে, যাতে সে ঘুমিয়েই থাকে, সে যেন না ওঠে। ঠিক আছে তো, কার অধীনে, এই শিল্পের অধীনে সে যেহেতু আছে, তাহলে শিল্প তার ভালোর জন্য যা যা করার তাই করে, তাকে ঘুম থেকে উঠতে দিচ্ছে না, যাতে সে মানে রাত 12টা, দুপুর 12টা কেন, সে যেন দুপুর 3টা পর্যন্ত ঘুমায়। এবং কি স্বপ্ন দেখছে সকালবেলায়, চিন্তা করো, দ্য মর্নিং ড্রিম দ্যাট হোভার ওভার আর হেড। হোভার ওভার মানে কি, তার মাথায় একটা স্বপ্ন এনে দেওয়া, যে স্বপ্নটা এখন বেলিন্ডা দেখছে। কি স্বপ্ন দেখছে, যে আই ইউথ মোর গ্লিটারিং দ্যান আ ব্রাইট নাইট ভিউ। তাহলে সে দেখতেছে এক সুন্দর যুবক, ঠিক আছে, এক সুন্দর যুবক কি করছে, দেখো গ্লিটারিং, দেখো আই ইউথ মোর গ্লিটারিং দ্যান আ ব্রাইট নাইট ভিউ। ব্রাইট নাইট মানে হচ্ছে যে অনেক সময় তারা ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে যায় না, বলো, বিভিন্ন পার্টিতে যায়, ঠিক আছে তো, বার্থ নাইট, সরি পার্টির কথা বলছে, ব্রাইট নাইট বলতেছি, বার্থ নাইট, হ্যাঁ, যে সবাই আসে, হ্যাঁ, কি হয়, বিভিন্নভাবে তারা সেজে সুজে আসে, হ্যাঁ। এখানে গ্লিটারিং মানে কি বোঝাবো, গ্লিটারিং মানে কি জলজল করা নাকি সুন্দর সাজ পোশাক পরে আসা বোঝাচ্ছে, বলো তো ইউথটাকে? ফ্যাশন বোঝাচ্ছে, মানে ফ্যাশনেবল, তাই তো, সুন্দর ড্রেস ডুস পরে আসে, তাদের থেকেও ব্রাইটার, এরকম আর কি বলছে। দাঁড়া আমি একটু আসছি। তারপরে দেখো, আ ইউথ মোর গ্লিটারিং দ্যান আ বার্থ নাইট ভিউ দ্যাট ইভেন ইন স্লাম্বার কজড হার চিক টু গ্লো। মানে কি, মানে দেখো স্লাম্বার মানে ঘুম, মানে বেলিনটা ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমিয়ে থাকলেও তার গাল দেখে বোঝা যাচ্ছে যে তার গাল যেন গ্লো করতেছে। গাল গ্লো করা মানে কি, মানে স্বপ্নের ভিতরেও হয়তো এমন কোনো কিছু সে দেখতেছে যে বাইরে থেকে তার গালের উপরে যে একটা গ্লো আসছে সেটা দেখে বোঝা যাচ্ছে কি হতে পারে। তাই বলছে যে ইউথ মোর গ্লিটারিং দ্যান আ ব্রাইট বার্থ নাইট ভিউ সিম টু হার ইয়ার হিজ উইনিং লিভস টু লে। যেখানে কি করছে, মানে কিস করা মত এরকম আর কি, যে একটা ইউথ কি করছে আস্তে আস্তে, দেখো সিম টু হার ইয়ার, তার কানের কাছে, হ্যাঁ, যেন ঠোঁট নিয়ে গিয়ে, দেখো হিজ উইনিং লিভস টু লে, তার কাছে যেন কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে কিছু বলতেছে ওই ইউথটা। অ্যান্ড দাস ইন হুইসপার সেইড অর সিম টু সে, হ্যাঁ, যে হয়তো ওই ইউথটা তার কানে কানে এমন কিছু বলেছে, এমন কিছু বলেছে যেটা হয়তো আমাদের বেলিন্ডাকে একটু লজ্জা পাইয়ে দিয়েছে। আর লজ্জাতে তার গালটা কি করেছে, লজ্জায় গাল কেমন হয়, লাল হয়ে আসে না, লজ্জায় লাল হয়ে যায়, ওইরকম হয়তো বা লাল হয়ে গেছে, সেটা বলতে চেয়েছে। তাহলে স্বপ্ন, ওই স্বপ্ন এনেছে কে, এনেছে এই সিল্প। তাহলে সিল্প সকালবেলায় তার মাথার ভিতরে এমন একটা স্বপ্নে ঢুকিয়ে দিয়েছে যে স্বপ্নে সে খুব এনজয় করতেছে, ব্যাপারটা এরকম। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এবার বলছে ফেয়ারেস্ট অফ মর্টালস
thou distinguish care of thousand bright inhabitants of air. If ere one vision touch thy infant thought, of all the nurse and all the priest have taught, of airy elves by moonlight shadows seen, the silver token and the circle green, or virgin visited by angels' power, with golden crowns and wreaths of heavenly flowers, hear and believe. মানে দেখো কত বড় একটা লাইন। তাহলে ফেয়ারেস্ট অফ মর্টালস, ফেয়ারেস্ট অফ মর্টালস কারা, কাকে বোঝানো হচ্ছে? সে সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, মেয়েদেরকে বোঝানো হচ্ছে ফেয়ারেস্ট অফ দ্য মর্টালস। দাও ডিস্টিংগুইশ কেয়ার অফ থাউজেন্ড ব্রাইট ইনহেবিটেন্টস অফ এয়ার। তাহলে এয়ারের যারা কেন জানা, এয়ারের স্পিরিট কারা ছিল জানো? এয়ার স্পিরিট মনে আছে? সিলফ এয়ার স্পিরিট, তাই না? কোথায় যেন আমরা দেখলাম, ও আচ্ছা ওটা তো আমরা ইতে দেখলাম তাই না, গুগলে। আচ্ছা, তো যাই হোক, এখানে বলছে এয়ার স্পিরিট হচ্ছে এই সিলফ, এই যেখানে আমরা যেটা, আরে কোথায় বারবার গুগলে, এই যে এয়ার না, এয়ার সিলফ দের, এই যে সিলফ, হ্যাঁ বলছে দ্য সিলফ হুজ হ্যাবিটেশন ইজ ইন দ্য এয়ার আর দ্য বেস্ট কন্ডিশন ক্রিয়েচার্স ইমাজিন, মানে হচ্ছে বেস্ট কন্ডিশন, মানে তারা মানুষকে রক্ষা করে, খারাপ না আর কি, এরা হচ্ছে জেন্টাল স্পিরিট। তাই বলতেছে যে ফেয়ারেস্ট অফ মর্টালস মানে উইমেনদেরকে বোঝানো হচ্ছে যে দাও ডিস্টিংগুইশ কেয়ার, তাই তো, অফ থাউজেন্ড ব্রাইট ইনহেবিটেন্টস, থাউজেন্ড ব্রাইট ইনহেবিটেন্টস মানে হচ্ছে এরকম থাউজেন্ড সিলফ যারা বাতাসে থাকে, তারা সবসময় এই আপনাদেরকে কি করছে, কেয়ার করছে। দাও মানে তোমাদেরকে, ডিস্টিংগুইশ কেয়ার করে মানে আলাদা করে কেয়ার করে। তাহলে অনেক উইমেনদের মধ্যে যারা হচ্ছে ফেয়ারেস্ট উইমেন, তাদেরকে এই শিল্পেরা আলাদা করে কেয়ার করে, বুঝতে পেরেছো? ওদের আলাদা করে যত্ন নেয়। কি বুঝতে পেরেছো? বলতেছে আচ্ছা, যে ইফ এভার ওয়ান ভিজন টাচ দ্য ইনফ্যান্ট থট of all the nurse and all the priest have taught, মানে তুমি যখন ছোট ছিলা, বলছে ইফ এভার ওয়ান ভিজন টাচ দাই ইনফ্যান্ট থট। ইনফ্যান্ট থট মানে কি, তুমি যখন ছোট ছিলা তোমার মাথাতে কি বা তোমার চিন্তাতে কি এমন কোনো চিন্তা এসেছিল, এমন কোনো ভিজন এসেছিল, যেমন অফ অল দ্য নার্স অ্যান্ড অল দ্য প্রিস্ট হ্যাভ টট, যে হয় নার্স এবং প্রিস্ট বলতে কি বোঝানো হচ্ছে বলো তো এই জায়গায়? বলো, নার্স বলতে কাদেরকে বোঝায় এখানে, বলতে পারবা? নার্স মানে তো সেবিকা, কিন্তু এখানে কি অনুযায়ী আর হচ্ছে যে মিশনারি গুলো থাকে ওটাকে বোঝাচ্ছে নাকি? না, নার্স বলতে আমরা কিয়া পড়েছিলাম, উইলিয়াম ব্লেকের কবিতাগুলো পড়েছিলাম। জি স্যার। ওখানে নার্স বলতে কি শুধু ওই সেবিকা বোঝানো হয়েছে নাকি যারা বাচ্চাদের না দেখাশোনা করে স্যার, তাদেরকে বোঝানো হয়েছে? একটা বাচ্চাদের দেখাশোনা করে যে তাদেরকে হ্যাঁ, সেটাই বোঝানো হচ্ছে যে ওই উইমেনদেরকে বোঝাচ্ছে, মানে তখন উইমেনদেরকে বলতেছে এই সিল্প কিন্তু কথা বলছে, ঠিক আছে তো? স্যার এখানে নার্স দিয়ে সিলফসকে বোঝানো হয়েছে না, সিল্পকে বোঝানো হয়নি, সিল্প কথাটা বলতেছে, বুঝতে পারছো? যে যখন তোমাদের কাছে নার্স কোনো গল্প করতে, নার্স মানে কি ওই যারা বাচ্চাদের দেখাশোনা করতো, তো ওরা কি অনেক গল্প টল্প বলতো না বাচ্চাদের, যেমন আমরা দাদা দাদির কাছে গল্প শুনছি না অনেক, বলো তো? হ্যাঁ স্যার। যে এরকম বিভিন্ন স্পিরিটের গল্প শুনেছি না, বিভিন্ন ভূত প্রেতের গল্প শুনছি না আমরা, হ্যাঁ? একইভাবে অল দ্য প্রিস্ট হ্যাভ টট, অথবা প্রিস্ট যারা হয়, যারা ধর্ম শেখায় ছোট বাচ্চাদের সানডে স্কুলে, তারাও হয়তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তা বলতেছে যখন তোমাদেরকে এই প্রিস্ট বা নার্সরা যখন ছোটবেলায় অনেক গল্প টল্প বলে যখন অনেক কিছু শেখাতো, তোমাদের চিন্তার ভিতরে কি কখনো অফ এয়ারি এলভস এগুলো কখনো মাথায় এসেছে? যে এই বিভিন্ন ধরনের পরীর কথা বলতো, বিভিন্ন ধরনের মানে কি বলবো ভূত প্রেতের কথা বলতো, হ্যাঁ, সুন্দরী নারীর কথা বলতো যারা হচ্ছে স্পিরিট, এরকম অনেক গল্প আছে, হ্যাঁ। দেখো বাই মুনলাইট শ্যাডো সিন বলছে, তাই তোমরা কি কখনো এগুলো নিয়ে কখনো বিশ্বাস করেছো বা কখনো এগুলো তুমি ভেবেছো? তাই বলছে দেখো, মানে আমি যে তোমাকে এখন স্পিরিটের কথা বলবো,
মানে ইয়া বলছে সেই স্পিরিট কথা বলতে গেলে তোমাদের ওই ছোটোবেলায় তোমাদের নার্সেরা, তোমার দাদা দাদিরা, তোমাদের স্পিরিট প্রিস্টেরা যে এইরকম এয়ারি যে সকল পরি বা এলপসের কথা বলতো, যেগুলো মুন লাইট শ্যাডোতে দেখা যেত, বিশেষ করে চাঁদনি রাতে যে সকল পরিগুলোকে দেখা যেত, সেইগুলো কি কখনো তোমরা ভেবেছিলা বা বিশ্বাস করেছো? বিশেষ করে দ্য সিলভার টোকেন অ্যান্ড দ্য সার্কেল গ্রিন, যে সকল পরিরা সাথে করে একটা করে সিলভার টোকেন নিয়ে যেত। হ্যাঁ, সিলভার টোকেন বুঝো? না স্যার। বিশেষ করে দেখবা যে আমরা যদি একটু ফেয়ারি বা পরি যদি বুঝি, স্যার অনেকটা উইশ কয়েনের মতো। এই যে দেখছো, দেখছো না, এই যে দেখছো হাতে করে একটা জিনিস থাকে, যা তারা স্পর্শ করে তাদের ইচ্ছা মতো হয়ে যায়। হ্যাঁ, জাদুর কাঠি। হ্যাঁ, জাদুর কাঠির মতো একটা জিনিস থাকে, ঠিক আছে, ওদের হাতে। এই যে দেখছো এটা, তারপরে এই যে দেখছো না এটা, জি স্যার। এরকম এগুলো পড়তে হলে এই বিষয়গুলো অনেক কিছু আছে যেগুলো কবিরা তৎকালীন সময় নিয়ে এসেছে। দেখো, দ্য সিলভার টোকেন অ্যান্ড দ্য সার্কেল গ্রিন, অর ভার্জিন ভিজিটেড বাই অ্যাঞ্জেল। দেখো, অ্যাঞ্জেল পাওয়ার্স, অথবা ভার্জিনদের সাথে অ্যাঞ্জেল পাওয়ারদের সাথে দেখা হয়েছে, সেগুলো কি তোমরা জানো? বলছে দেখো, উইথ গোল্ডেন ক্রাউনস, হ্যাঁ, যে অ্যাঞ্জেলেরা এসেছে গোল্ডেন ক্রাউন পরে, রেডস অফ হেভেনলি ফ্লাওয়ার্স, যে অ্যাঞ্জেলেরা আসতো, হ্যাঁ, মানে কি স্বর্গীয় ফুলের মালা নিয়ে এই ভার্জিনদের কাছে এসে তাদেরকে উপহার দিত। এগুলো কি তোমরা অনেক শুনেছো না এবং বিশ্বাস করো না? এরকম মানে ওদেরকে বলতেছে যে ছোটোবেলায় তোমরা এগুলো গল্প শুনতা, তা যখন তোমরা এগুলো গল্প শুনতা, এই বিভিন্ন অ্যাঞ্জেল, বিভিন্ন পরি, হ্যাঁ, বিভিন্ন যে সকল হেভেনলি স্পিরিট, এগুলোর তো তোমরা শুনেছো, নিশ্চয়ই তোমরা এগুলো বিশ্বাসও করেছো। কাদেরকে বলা হচ্ছে এই কথাগুলো এরকম করে? মেয়েদেরকে বোঝানো। হ্যাঁ, মেয়েদেরকে বোঝানো হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক তো? জি স্যার। তারপর কি বলছে যে thy own importance no nor bound thy narrow views to these two things below। তো সেই জন্য তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমার নিজের যে একটা ইম্পর্টেন্স আছে, নিজের যে একটা গুরুত্ব আছে, সেগুলো তোমাদের জানা উচিত। হ্যাঁ, তা বলছি কি, দেখো যে বলছে কি, thy own importance no nor bound thy narrow views to these two things below। টু থিংস বিলো মানে কি, ওই যখন ন্যারো চিন্তা ভাবনা, ওই মানে কি বলবো, মানুষের মধ্যে যে সকল ছোটোখাটো চিন্তা ভাবনা আছে, ওই ছোটোখাটো চিন্তা ভাবনা দিয়ে তোমাদের ইম্পর্টেন্সটাকে যেন বাউন্ড করে ফেলো না, মানে সীমাবদ্ধ করে ফেলো না। তোমরা উইমেন হিসাবে তোমাদের আলাদা অহংকার আছে, আলাদা গর্ব আছে, আলাদা ইম্পর্টেন্স আছে, সেগুলো অন্তত এই লো চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে একদম নিচে নামিয়ে ফেলা তো ঠিক না। বলছে কি, সাম সিক্রেট ট্রুথস ফ্রম লার্নেড প্রাইড কনসেলড টু মেইডস অ্যালোন অ্যান্ড চিলড্রেন আর রিভিলড। বলছে কিছু সিক্রেট ট্রুথ আছে, বুঝতে পারছো, কিছু সিক্রেট ট্রুথ আছে যেগুলো ফ্রম লার্নেড প্রাইড কনসেলড। সরি, আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, বলতেছে তাহলে এখানে কি দাঁড়ালো, যে বলছে সাম সিক্রেট ট্রুথস ফ্রম লার্নেড প্রাইড কনসেলড, মানে অনেক শিক্ষিত মানুষের কাছ থেকেও কিছু সত্য রয়েছে যেগুলো গোপন করে রাখা হয়েছে। শুধুমাত্র সেই সিক্রেটগুলো কাদেরকে জানতে দেওয়া হয়েছে? টু মেইডস অ্যালোন অ্যান্ড চিলড্রেন আর রিভিলড। যে সত্যগুলো একমাত্র মেয়েরা এবং বাচ্চাদেরকেই জানতে দেওয়া হয়েছে। যে অনেক লার্নেড প্রাইড মানুষের কাছ থেকেও সেই সত্যগুলো গোপন রাখা হয়েছে, মানে তাদেরকে জানতে দেওয়া হয়নি। শুধু কাদেরকে জানতে দেওয়া হয়েছে? যে যারা হচ্ছে মেয়ে এবং যারা হচ্ছে চিলড্রেন। বলছে হোয়াট দো নো ক্রেডিট ডাউটিং উইটস মে গিভ, দ্য ফেয়ার অ্যান্ড ইনোসেন্ট শ্যাল স্টিল বিলিভ। বলছে হোয়াট দো নো ক্রেডিট ডাউটিং উইটস মে গিভ। ডাউটিং উইটস, হ্যাঁ, মানে কি, যে কিছু মানুষ আছে যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে বিশ্বাস নাও করতে পারে, তারা ডাউট করতে পারে, এতে কিছু যায় আসে না, নো ক্রেডিট। হ্যাঁ, কারণ কি, একমাত্র দ্য ফেয়ার অ্যান্ড ইনোসেন্ট শ্যাল স্টিল বিলিভ, কারণ এগুলো মাত্র বিশ্বাস করবে কারা? বুদ্ধি দিয়ে এগুলোকে বিশ্বাস করা যাবে না,
জ্ঞানী লোকরা এগুলো নিয়ে বুঝবে না। বুঝবে কারা? দ্য ফেয়ার অ্যান্ড ইনোসেন্ট। যারা শুধুমাত্র ফেয়ার থাকে এবং যারা শুধু ইনোসেন্ট থাকে, একমাত্র তারাই এগুলোকে বুঝতে পারে বা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? এই যে অসংখ্য, তাই তো, এয়ারি স্পিরিট তাদেরকে কি করছে? দেখাশোনা করছে না, যে তাদেরকে দেখভাল করছে। সুতরাং নো দেন, অতএব তাহলে এখন জানো যে আননাম্বার স্পিরিট রাউন্ড দি ফ্লাই, তোমার চারপাশে কি হচ্ছে? অসংখ্য অগণিত স্পিরিট সবসময় উড়ে বেড়াচ্ছে। অনেকটা তাদেরকে বলা হচ্ছে দ্য লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই। আর এই আননাম্বার স্পিরিটদেরকে বলা হচ্ছে কি? লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই। মিলিশিয়া মানে কি বলো তো? বলো, মিলিশিয়া মানে কি? কোনো বাহিনী। হ্যাঁ, একটা বাহিনী, হ্যাঁ, মিলিটারি বাহিনী, যারা কি করে? যারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে কি করে? পাহারা দিয়ে নিয়ে যায় না? তা ওরকম এদেরকে সেই জিনিসটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে মনে হচ্ছে ওটার ইয়েগুলো দেওয়া নেই, দেওয়া থাকলে ভালো হতো। দেখো, হোয়াট ইজ দ্য মিনিং? বলছে কি, দ্য মেশিনারি অফ সিল্প ইজ দ্য প্রিন্সিপাল সিম্বল অফ ট্রিভিয়ালিটি অফ বেলিন্ডাস ওয়ার্ল্ড। দ্য লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই ইজ আ প্যারোডি অফ বোথ হোমারিক ডেটিস অ্যান্ড মিল্টনিক ডেটিস। এগুলো দিয়ে কী বলছে? যে ঠিক ওইরকম করে আমরা যদি ইডিয়াট বা ওডিসি পড়তাম তাহলে ভালো হতো। ওটা যেহেতু পড়া নাই, অতএব এখানে বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এদেরকে বলা হচ্ছে লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই। যারা কি করছে? যারা আনসিন, তাদেরকে হয়তো দেখতে পাচ্ছে না বেলিনটা, কিন্তু তারা করছে কি? তারা বেলিনটাকে সবসময় দেখে শুনে রাখতেছে, হ্যাঁ, যাতে তার কোনো ক্ষতি না হয়। তারপর দেখো, দিস দো আনসিন আর এভার অন দ্য উইং। আর এভার অন দ্য উইং মানে কি? সবসময় উড়ে বেড়াচ্ছে। তাহলে যদিও অদৃশ্য অবস্থা, তারা সবসময় উড়ে বেড়াচ্ছে। হ্যাং ওভার দ্য বক্স অ্যান্ড হোভার রাউন্ড দ্য রিং। হ্যাং ওভার দ্য বক্স অ্যান্ড হোভার রাউন্ড দ্য রিং। রিং মানে কি? রিং মানে কি বোঝে? আংটি নাকি? বলছে কোনো স্পিরিট আছে, এমনকি বলছে কোনো স্পিরিট আছে যেগুলো তাদের রিংয়ের পাশে উড়ে বেড়াচ্ছে। বুঝতে পেরেছ? অথবা আচ্ছা হোভার রাউন্ড দ্য, এখানে বলছে দিস দো আনসিন আর এভার অন দ্য উইং হ্যাং ওভার দ্য বক্স অ্যান্ড হোভার রাউন্ড দ্য রিং। এখানে বোঝানো হচ্ছে যে এই বক্স বলতে চেয়ার টেবিলকে বোঝানো হচ্ছে, যেটা মোটামুটি থিয়েটারে যখন যায় এই লেডিরা, তখন দেখাচ্ছে তারা হয়তো কোনো নাট্যশালায় গেছে থিয়েটারে নাটক দেখতে, অথবা কোথাও হয়তো রিং মানে কি দল বেঁধে ঘুরতে গেছে, সেখানেও এই স্পিরিটগুলো তাদের সাথে থেকে কি করছে? তাদেরকে দেখভাল করছে, সবসময় তাদেরকে কি করে? মানে প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, থিঙ্ক হোয়াট অ্যান ইকুইপেজ দাও হ্যাস্ট ইন দ্য এয়ার। অতএব বলতেছে যে চিন্তা করে দেখো, কি এক দল, হ্যাঁ, কি এক ব্যান্ড বাতাসে ঘুরে বেড়াচ্ছে শুধু তোমাকে রক্ষা করার জন্য। অ্যান্ড ভিউ উইথ স্কর্ন টু পেজেস অ্যান্ড আ চেয়ার। এবং বলছে কি ভিউ দেখো উইথ স্কর্ন টু পেজেস অ্যান্ড আ চেয়ার মানে কি? এখানে আবার মানে এইগুলো আসলে এই নাটকগুলোতে যে সেন্সগুলো দেওয়া হচ্ছে, যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, সেগুলো হঠাৎ করে লিটারাল মিনিং দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, এগুলোর জন্য আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। পেজ মানে কি বলো তো? পেজ মানে বুঝো? ভিউ উইথ স্কর্ন টু পেজেস। চোখের পাতাকে বোঝাচ্ছে না, পেজ মানে আমরা বুঝি না। পেজ মানে হচ্ছে ওই যে রাজাদের রানীদের সাথে থাকে না, সেই পেজের কথা মনে আছে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, যারা কি করছে বলো? কাপ বেয়ারার সম্ভবত। বলছে কি? বলছে ভিউ উইথ স্কর্ন মানে তোমার সাথে যে, মনে করো বেলিন্ডার সাথে হয়তো দুইজন এরকম পেজ আছে, ঠিক আছে তো? যারা কি করতেছে? যারা হয়তো বেলিন্ডার যেখানে বসে আছে, যে চেয়ারে বসে আছে, সে যে চেয়ারের দুই পাশে হয়তো বা তারা দাঁড়িয়ে তাকে কি করছে? তাকে হয়তো প্রোটেকশন দিচ্ছে। কিন্তু তাদেরকেও ওই মিলিশিয়া বা ওই যে সুপারন্যাচুরাল স্পিরিটগুলো তাদেরকেও ঠাট্টার চোখে দেখছে। কারণ কি? কারণ বলছে তোমরাই বা তাকে কীভাবে রক্ষা করতে পারবা আমরা যদি তাকে প্রোটেকশন না দিতাম। ব্যাপারটা এরকম, হ্যাঁ, যে বেলিন্ডা হয়তো সাথে করে যে বডিগার্ড নিয়ে বেড়াচ্ছে বা পেজ নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, সেগুলোকেও এই মানে এই কী বলবো স্পিরিটরা বা শিল্পরা
কি কি করছে, স্কর্ন করছে, মানে ঠাট্টা করছে, মানে মানে তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, কারণ ওদেরই বা কী ক্ষমতা আছে বেলিন্ডাকে রক্ষা করার মতো। কারণ এই শিপরা হচ্ছে এই বেলিন্ডার পুরো দায়িত্ব যেন নিয়েছে যাতে তার কোনো ক্ষতি না হয়। এই ব্যাপারটা এরকম একটা মানে ঠাট্টা করে এই নাটকগুলো লেখা। বলছে অ্যাজ নাও ইয়োর ওন our beings were of old, and one enclosed in women's beauteous mold, thence by a soft transition we repair from earthly vehicles to this air. বলছে এখন জানো একবার, হ্যাঁ, যে অ্যাজ নাও ইয়োর ওন আওয়ার বিংস ওয়ার অফ ওল্ড। বলছে আমরা যখন পৃথিবীতে ছিলাম, মানে কি আমাদের যে বিং সেটা একসময় তোমার মতোই ছিল। অ্যাজ নাও ইয়োর ওন, তুমি যেমন একজন মানুষ এখন, আমরাও ওরকম মানুষ ছিলাম। অ্যান্ড ওয়ান্স ইনক্লোজ ইন উইমেন্স বিউটিয়াস মোল্ড, আমরাও একসময় তোমার মতো এত সুন্দরী মেয়েদের মতোই ছিলাম, ইনক্লোজ ছিলাম, মানে কি এই স্পিরিটগুলো একসময়, মানে এখানে দেখানো হচ্ছে যে আমরাও পৃথিবীতে তোমাদের মতোই মহিলা ছিলাম, তাদের বুক মানে মধ্যেই আমরা স্পিরিট হিসাবে ছিলাম। কিন্তু যেহেতু তারা যখন মারা গেছে তখন স্পিরিটগুলো কি আবার হাওয়ার সাথে মিশে গেছে। তারপর হচ্ছে থেন্স বাই আ সফট ট্রানজিশন, মানে তারপর যখন ওই উইমেনগুলো মারা গেল তখন কি হলো, একটু ট্রানজিট করে স্পিরিটগুলো তাদের বডি থেকে বের হয়ে এসে উই রিপেয়ার ফ্রম আর্থলি ভেহিকেলস টু দিস এয়ার। আর্থলি ভেহিকেলস মানে কি? আর্থলি ভেহিকেলস বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? ওই বডিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো, যে ওই বডি থেকে আমরা বার হয়ে কোথায় মিশে গেলাম বলো? বাতাসের সাথে মিশে গেলাম। তাই বলতেছে তুমি যেমন এখন উইমেন না, আমরাও এরকম উইমেন ছিলাম, কিন্তু আমাদের বডি ছেড়ে আমরা এখানে চলে এসেছি যখন আমরা মারা গেছি, এরকম আর কি বিষয়টা। অতএব থিঙ্ক নট হোয়েন উইমেন্স ট্রানজিয়েন্ট ব্রেথ ইজ ফ্লিট। ট্রানজিয়েন্ট ব্রেথ ইজ ফ্লিট মানে যখন মারা যায়, হ্যাঁ, যে উইমেনরা যখন মারা যায় তখন এটুকু মনে করার কোনো কারণ নেই যে দ্যাট অল আর ভ্যানিটিস অ্যাট ওয়ান্স আর ডেড, যে জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে নারী হিসেবে থাকা অবস্থায় তাদের মধ্যে যে ভ্যানিটি ছিল সেগুলো যে ডেড হওয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেছে তা কিন্তু না। মানে কি মেয়েদের যে ভ্যানিটি থাকে সেই ভ্যানিটি তারা মারা গেলেও তাদের স্পিরিটের সাথে নাকি থেকে যায়। কারণ কি সাকসিডিং ভ্যানিটিস শি স্টিল রিগার্ডস, কারণ ওই স্পিরিট হিসাবে মানুষ হিসাবে থাকার সময় যে ভ্যানিটিটা ছিল সেগুলো স্পিরিট হওয়ার পরেও থেকেই যায়। অ্যান্ড দো শি প্লেজ নো মোর ওভারলুকস দ্য কার্ডস। ঠিক আছে তো, মানে এখানে তৎকালীন সময়ের মেয়েরা নাকি কার্ড খেলতে খুব পছন্দ করতো, ঠিক আছে তো। তাই বলতেছে হয়তোবা স্পিরিটরা মারা যাওয়ার পর, মানে বলতেছে ওই উইমেনগুলো মারা যাওয়ার পর স্পিরিটগুলো যখন বাতাসের সাথে মিশে যায় তখন তারা হয়তো আর কার্ড খেলতে পারে না। দেখো, দো শি প্লেজ নো মোর ওভারলুকস দ্য কার্ডস। হ্যাঁ, ওভারলুক মানে কি, যেহেতু খেলতে পারে না তার জন্য কি করে বলো? এড়িয়ে যায়, এড়িয়ে যায়, তাই তো। হ্যাঁ, কিন্তু এখানে এড়িয়ে যাওয়া বলতে শুধু এড়িয়ে যাওয়া মানে কি, মানে এখানে দেখানো হচ্ছে এটা আইরনিক্যাল কথা, যে সে আসলে খেলতে না পারলেও, মানে অনেক সময় দেখেও না দেখার ভান করা, মানে কি ইন্টারেস্ট বোধ করা, ঠিক আছে তো। স্পিরিট হিসাবে হয়তো তারা আর খেলতে পারবে না, কিন্তু যারা খেলতেছে তাদের দেখে তার মধ্যেও সেই কার্ড খেলার ইন্টারেস্ট কিন্তু জেগেই যায়। এমনকি হার জয় ইন গিল্ডেড চ্যারিয়টস হোয়েন অ্যালাইভ অ্যান্ড লাভ অফ ওম্বার আফটার ডেথ সারভাইভ। হ্যাঁ, বলতেছে যখন সে অ্যালাইভ ছিল, যখন সে জীবিত ছিল, তখন যে সুন্দর চকচকে ঝকঝকে চ্যারিয়টে চড়ে যে সে মজা করে বেড়াতো সেটা তখনও সে ফিল করে। অ্যান্ড লাভ অফ ওম্বার কি এক ধরনের খেলা, বলতেছে যে খেলার প্রতি যে ভালোবাসা সেটা ওই স্পিরিট অবস্থাতেও থেকে যায় আফটার ডেথ সারভাইভ। দেখো, মৃত্যুর পরেও সে ওম্বার খেলার যে আগ্রহ সেটাও তখনও তাদের কাছে থেকেই যায়। মানে কি এখানে দেখানো হচ্ছে যে মেয়েরা যে ভ্যানিটি, যে গর্ব, যে অহংকার, যে আগ্রহ নিয়ে থাকে জীবিত থাকা অবস্থায়, সেটা তারা মারা যাওয়ার পরেও তাদের স্পিরিটের ভিতরে সেই আগ্রহগুলো থেকেই যায়। কি কথা বুঝতে পেরেছ কি বলতে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ফর হোয়েন দ্য ফেয়ার, দেখো, ইন অল দেয়ার প্রাইড এক্সপায়ার টু দেয়ার ফার্স্ট এলিমেন্ট দেয়ার সোল রিটায়ার। এটা একটু মনোযোগ দিও। অতএব ফর হোয়েন দ্য ফেয়ার মানে কি সুন্দরী মেয়েরা, ইন অল দেয়ার প্রাইড এক্সপায়ার, যখন তাদের প্রাইড এক্সপায়ার মানে কি যখন মারা যায়, হ্যাঁ, টু দেয়ার ফার্স্ট এলিমেন্টস দেয়ার সোল রিটায়ার, তাহলে তাদের ফার্স্ট এলিমেন্টে তাদের সোলটা আবার রিটায়ার করে।
মানে কি এলিমেন্ট দিয়ে যারা তৈরি ছিল, কথা বুঝতে পারছো? সেই এলিমেন্টে আবার তারা চলে যায়। আমরা 4টে এলিমেন্ট পাইলাম না এটাকে? স্যার হ্যাঁ, যে কেউ হচ্ছে এয়ার, কেউ হচ্ছে ফায়ার, কেউ হচ্ছে আর্থ, কেউ হচ্ছে কি ওয়াটার। তাই যে যে এলিমেন্ট দিয়ে তৈরি মারা যাওয়ার পর তাদের সোলটা আবার সেই এলিমেন্টের সাথে নাকি মিশে যায়। কেমন দেখো, মিশে যায়। দ্য স্পিরিটস অফ ফিয়ারি টার্মাজেন্ট ইন ফ্লেম, বিশেষ করে যারা হচ্ছে রাগী, যারা ফিয়ারি, তারা কি ফ্লেমের সাথে মিশে যায়। হ্যাঁ, অ্যান্ড মাউন্ট আপ অ্যান্ড টেক আ স্যালামেন্ডার্স নেম, এবং তাদের নাম হয়ে যায় স্যালামেন্ডার। মানে কি, যারা হচ্ছে রাগী স্পিরিট, ঠিক আছে তো? দেখো, স্পিরিট অফ ফিয়ারি টার্মাজেন্ট ইন ফ্লেম মাউন্ট আপ অ্যান্ড টেক আ স্যালামেন্ডার্স নেম, তাহলে এক ধরনের স্পিরিটের নাম হচ্ছে স্যালামেন্ডার। তারপর হচ্ছে সফট ইয়েল্ডিং মাইন্ড, কিন্তু যে সকল মেয়েরা হচ্ছে সফট এবং খুব নরম সরম মানুষের, তাই তো, নরম সরম মন, তারা কিসের সাথে মিশে যায়? টু ওয়াটার গ্লাইড অ্যাওয়ে, তারা যেহেতু ওয়াটার দিয়ে তৈরি তাই তারা ওয়াটারের সাথে মিশে যায়। অ্যান্ড সিপ উইথ নিমস, এবং তাদের নাম হয়ে যায় কি বলো? নিমস। নিম। ঠিক আছে, এরা হচ্ছে ওয়াটার স্পিরিট, দে আর এলিমেন্টাল টি। ঠিক আছে তো? সিপ মানে কি, এই যে ওয়াটার হচ্ছে তাদের এলিমেন্টাল টি, যেটা তারা সিপ করে মানে পান করে। অন্যদিকে যারা গ্রেভার প্রাউড সিং ডাউন টু নোম, আর যারা হচ্ছে খুবই গম্ভীর, খুবই মানে কি অহংকারী নারী, তারা কিসের সাথে মিশে যায় বলো? তারা নোম হয়ে যায়। এবং তারা ইনসার্টস অফ মিসচিফ স্টিল অন আর্থ টু রোম, তারা আর্থের সাথে মিশে যায়। ঠিক আছে, এবং তারা মিশে ওই মানুষের ক্ষতি করার, মিসচিফ করার সার্সেই যেন তারা থাকে। তাহলে আরটার নাম পেলাম কি? নোম। নোম হলো কেমন ধরনের মেয়েরা? গ্রেভ এবং প্রাউড, হ্যাঁ, অহংকারী। আর দ্য লাইট ককেটস ইন সিল্প অ্যালফট রিপেয়ার, আর যারা হচ্ছে হালকামি, যারা ফাজিল, ককেট টাইপের, ককেটিশ। ঠিক আছে তো? ককেটিশ মানে বুঝো তো? ককেটস মানে কি? যারা ফ্লার্টাস উইমেন, হ্যাঁ, যারা কি করে তাদের অঙ্গভঙ্গি, তাদের কথাবার্তা দিয়ে পুরুষদেরকে কি করে? মোহিত করার চেষ্টা করে। হ্যাঁ, এদেরকে ফ্লার্টাস বলা হয়। ঠিক আছে তো? হ্যাঁ, দেখো, বিহেভিং ইন সাচ আ ওয়ে অ্যাজ টু সাজেস্ট আ প্লেফুল সেক্সুয়াল অ্যাট্রাকশন টু সামওয়ান, এরকম ককেটিস, ফ্লার্টি। তাহলে যারা হচ্ছে ফ্লার্টি উইমেন বা ফ্লার্টারাস উইমেন, তারা প্রধানত কি হয়ে যায়? শিল্প হয়ে তাদের সাথে মিশে যায়। অ্যান্ড স্পোর্ট অ্যান্ড ফ্লাটার ইন দ্য ফিল্ডস অফ এয়ার, আর তারা যেহেতু এয়ারি এলিমেন্ট, তাই তারা বাতাসের কি করে? উড়ে উড়ে বেড়ায়, বাতাসে খেলা করে বেড়ায়। স্পোর্ট অ্যান্ড ফ্লাটার ইন দ্য ফিল্ডস অফ এয়ার। তাহলে এখানে কয় ধরনের স্পিরিটের কথা বলা হলো? 4 ধরনের। এবং সেই যে ধরনের স্পিরিট, সেই উইমেনদের কি করে? তারা গার্ড দিয়ে বেড়ায়। বুঝতে পেরেছো? তাহলে বেলিন্ডা হচ্ছে কোন ধরনের পড়বে বলো তো? তাহলে শিল্পটা তাহলে কোন ধরনের? লাইট ককেটস নাকি? হ্যাঁ, লাইট ককেটস মানে হচ্ছে ফ্লার্টাস উইমেন। তাহলে বেলিন্ডা ওই ধরনের একজন মেয়ে। বুঝতে পেরেছো? যে সবসময় যেখানে যায় সে সেজে গুজে যায় আর ওই ছেলেদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। তো সেই ধরনের স্পিরিট এখন তার আশেপাশে ঘুরতেছে। বুঝতে পারছো? কারণ অলরেডি আমরা তো তাকে দেখলাম যে স্বপ্নে তাকে দেখাচ্ছে না, সকালের দিকে শিল্প একটা স্বপ্ন তার মাথার উপর ছেড়ে দিয়েছে। সেই স্বপ্নে কি হচ্ছে? সে স্বপ্নে দেখতেছে কি, যে একজন বার্থ নাইট ভিউ তার কাছে যেন এসেছে। হ্যাঁ, এরকম কি কথা বুঝতে পেরেছ? স্যার বলো। স্যার, হ্যাঁ, বার্থ নাইট ভিউ মানে কি? এই লাইনটা আমি বুঝিনি। ভিউ মানে বুঝছো? এই যে বেল মানে কি? বেল মানে কি বলো তো? বেল বলতে কি বোঝালাম? সুন্দরী মহিলা। হ্যাঁ, তাহলে ভিউ মানে কি? সুন্দরী মহিলা। হ্যাঁ, ভিউ দিয়ে কি বোঝাবে? দেখো, আ পারসনস বয়ফ্রেন্ড অর মেল অ্যাডমায়ারার, মানে তখন এটাকে বোঝাবে ম্যানকে। বেল মানে হচ্ছে মেয়েকে বোঝায়, আর ভিউ মানে কি? ছেলেদেরকে বোঝায়। তাহলে বার্থ নাইট ভিউ মানে হচ্ছে যখন কারো জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম করতে আসে, তখন সবাই কি খুব সেজে গুজে আসে না বলো? সেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে এখানে। বুঝতে পেরেছ? বিশেষ করে রাজার বা হচ্ছে রাজার ছেলের, প্রিন্সেসের যে জন্মদিন যখন হয়, তখন সবাই একদম খুব জাঁকজমক ড্রেস পরে আসে। এইরকম একটা জাঁকজমক ড্রেস পরিহিত হ্যান্ডসাম একজন
হ্যাঁ বিউকে, সে কি করছে বলছে তার থেকেও ব্রাইটার, হ্যাঁ তার থেকেও গ্লিটারিং এক ইউথকে সে স্বপ্নে দেখছে। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা তাহলে এই পর্যন্ত একটু রাখলাম। মেন গল্পটা শুরু হবে, আসলে এখনো শুরু হয়নি, জাস্ট ইন্ট্রোডাকশন চলছে কিন্তু, ঠিক আছে? ইন্ট্রোডাকশন চলছে, আরও এখন ইন্ট্রোডাকশন চলবে সিল্প নিয়ে। এই যে এখান থেকে মেনলি আমাদের মেন কাহিনীটা শুরু হবে, এখান থেকে। এখানে সিল্পদের ডিউটি রেসপন্সিবিলিটির কথা বলা হবে আর কি, বুঝতে পেরেছো? এই পর্যন্ত। আচ্ছা, তো যদি সম্ভব হয় তোমরা একটু প্যারাফ্রেজ দেখে এই পর্যন্ত একটু পড়ে নিও, হ্যাঁ এই পর্যন্ত। স্যার আমাদের কি ক্যান্টো 5টা সব আছে? বুঝলাম না, বলো। স্যার এই কবিতাতে তো 5টা ক্যান্টো, আমাদের কয়টা আছে? পুরোটাই সম্পূর্ণটা, এটা সম্পূর্ণটা, ঠিক আছে? কবিতাগুলো কিন্তু খুব বড় বড়, বুঝতে পারছো? বিশাল স্যার। হ্যাঁ, ওই জন্য একটু ইয়া করে পড়তে হবে। প্রথম দিকে একটু সমস্যা হবে এগুলো যেহেতু বুঝতে, তারপরে যখন গল্প কাহিনী চলে আসবে খুব দ্রুত হয়ে যাবে, হ্যাঁ দ্রুত তখন হয়ে যাবে। এবং কিছু কিছু জায়গায় আমরা বাদও দিতে পারবো যেগুলো আমাদের খুব একটা দরকার নেই। দেখো তাহলে ক্যান্টো 1টা তোমরা একটু যদি পারো একটু শেষ করে ফেলো, হ্যাঁ তারপরে ক্যান্টো 2 থেকে আমাদের মেন কাহিনীটা ক্যান্টো 2 থেকেই শুরু, এইখান থেকে। হ্যাঁ দেখো। আচ্ছা তো ঠিক আছে, তাহলে একটু তোমরা যেটুকু দিলাম একটু পড়ার চেষ্টা, মানে ক্যান্টো 1টাকে পুরোটা একটু পড়ে ফেলবা, হ্যাঁ প্যারাফ্রেজ ধরে আবার একটু রিভিশন দিবা যে কি বলতে যাচ্ছে। আচ্ছা তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।